আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সাথে টার্গেট ডিউতে হৃদয় ভাইয়া চলে আসছি। তো আজকে আমাদের মেডিকেলের পরীক্ষা অনুষ্ঠিত হলো, তাই না? মেডিকেলের পরীক্ষা 2022 ব্যাচের অনুষ্ঠিত হলো। তো আহ, হ্যাঁ, অনেকে আমাকে কমেন্টে বলছিল যে ভাইয়া আপনি এতদিন তো টার্গেট ডিএমসি নিয়ে ব্যস্ত ছিলেন, অনেক টার্গেট ডিএমসিতে টাইম দিয়েছেন, এবার আমাদেরকে একটু টাইম দেন। সো এক্স্যাক্টলি ইয়াপ, আই এম হিয়ার অ্যাগেইন তোমাদের সাথে টাইম দেওয়ার জন্য। তবে ইনশাল্লাহ এর আগেও টাইম দিয়েছি, এমন না যে টার্গেট ডিউতে হৃদয় ভাই ক্লাস নেয় নাই। অলরেডি 8টার উপরে ক্লাস নিয়েছি আমি তোমাদের। জেনেটিক্স পড়িয়েছি, রক্ত সংবহন পড়িয়েছি, তাই না? অনেকগুলো চ্যাপ্টার আমি তোমাদেরকে টার্গেট ডিউতে কোষের গঠন নিয়ে পড়িয়েছি। সো এগুলা নিয়ে আমরা ডিটেলসে চলন ও অঙ্গ চালনা পড়িয়েছি। তো তোমাদেরকে আবারও আজকে আমি অণুজীবের পর্ব 2 অর্থাৎ ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। ব্যাকটেরিয়ার অংশটা নিয়ে, ব্যাকটেরিয়াতে কি কি দরকার, কি কি থাকে, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো সবাই একটু ফ্রেন্ডদেরকে ডেকে আনতে পারো, ফ্রেন্ডদেরকে ডেকে এনে ওদেরকে মেনশন করে দাও, ওদেরকে যেন সবাইকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি ক্লাসটা করতে পারি, সবাইকে নিয়ে যেন ক্লাসটা করতে পারি। আচ্ছা, এবং তোমরা কেমন এক্সাম দিলা, কেমন এক্সাম দিলা একটু জানাও, ঠিক আছে? ওকে, একজন বলছে অনেক টার্গেট ডিএমসি নিচ্ছেন, এবার ডিউ এর পালা। ওকে, ইনশাল্লাহ, অবশ্যই 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 অবশ্যই। তবে এটা নাম আমি আমার টার্গেট ডিএমসির ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে থাকার, তাই না? এমন না যে হৃদয় ভাইয়ার একদমই দেখো না, হৃদয় ভাইয়া নাই, হৃদয় ভাই একটা ক্লাসও নেয় নাই, 2টা ক্লাস নিয়ে পালাই গেছে, এমনটা হয় নাই। সো ভাইয়া নিছি এবং সামনেও আবার থাকবে, ঠিক আছে? কাচ্চি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। না, কাচ্চির কাহিনী সত্যি না রে ভাই, কাচ্চির কাহিনী সত্যি না। ওকে, তাহলে আমাদের সাথে অলরেডি আচ্ছা 200 জন ক্রস করে ফেলছে, 200 জন চলে আসছে। থ্যাংক ইউ বিরিয়ানির দাওয়াত দেওয়ার জন্য। কেমন আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে অনেকদিন পরে নিজেকে মানে আসলে আমি লাস্ট 2 মাস আমি কিসের মধ্যে দিয়ে গেছি আমি জানি না। সো আই ডিড আ লট অফ হার্ড ওয়ার্ক। আমি আসলে অনেক কষ্ট হয়েছে আমার। তো এই জিনিসটা নিয়ে ইনশাল্লাহ। এখন দেখো, তাহলে আমাদের এইখানে আমরা আজকে ব্যাকটেরিয়া নিয়ে শিখব। ওকে, সো ব্যাকটেরিয়া নিয়ে যখন আমরা শিখতে যাব তখন আমাদের কি কি নিয়ে জানতে হবে এই জিনিসটা একটু তোমাদেরকে বললেই। সো ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়ার আবিষ্কারক কে, এগুলো নিয়ে আমাদেরকে জানতে হয়। প্রথমে আমরা ব্যাকটেরিয়া নিয়ে শিখব যে ব্যাকটেরিয়ার ভাইয়া কোন বিজ্ঞানী এটার জনক বলা হয়, কে এটাকে পর্যবেক্ষণ করেছিলেন, সেটা নিয়ে আমরা জানব। তো যখন আমরা বলছি যে ব্যাকটেরিয়ার যে আবিষ্কারক বা ব্যাকটেরিয়া নিয়ে, তখন আমরা বলতেছি কার নাম চলে আসে আমাদের? অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তাহলে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন। তিনি আবিষ্কার করেন বা তাকে আমরা কি বলি? তাকে আমরা হচ্ছে জনক বলে থাকি। তাকে কি বলবো? জনক। ওকে, জনক বলে থাকি। সো দ্যাটস ইম্পর্টেন্ট। ব্যাকটেরিওলজির জনক কাকে বলা হয়? অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। এখন তিনি আবিষ্কার করার পরে এই ব্যাকটেরিয়া নিয়ে অনেক গবেষণা করা হয়, অনেক কিছু তত্ত্ব প্রতিষ্ঠিত করা হয়, মানে থিওরি প্রতিষ্ঠিত করা হয়। সো এই তত্ত্ব প্রতিষ্ঠিত করেন কোন বিজ্ঞানী? সেটা হচ্ছে লুই পাস্তুর। তিনি বসে বসে এই ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠিত করেন। তাহলে লুই পাস্তুর তিনি কি করেন? তিনি হচ্ছেন এই ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠিত করেন। ওকে ওকে, ব্যাকটেরিয়া তত্ত্ব তিনি প্রতিষ্ঠিত করেন, এইটা আমাদের একটু জানতে হবে। গেল ভাইয়া, ব্যাকটেরিয়া তত্ত্ব তিনি প্রতিষ্ঠিত করেন। এখন এই অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক তিনি এটার জনক এবং লুই পাস্তুর তিনি হচ্ছেন এই ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠিত করেন। এখন তোমাকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে ভাইয়া যক্ষা রোগের জন্য যে ব্যাকটেরিয়াটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই ব্যাকটেরিয়াটা কে আবিষ্কার করেন? তো এইটার নাম কি ভাইয়া বলো তো? এই বিজ্ঞানীর নাম হচ্ছে রবার্ট কক। ওকে, রবার্ট
রবার্ট, ইংলিশে কেন লিখি, বাংলা লিখতে যাচ্ছিলাম, রবার্ট কক। এবং তিনি যক্ষা রোগের যে ব্যাকটেরিয়া তিনি সেটা আবিষ্কার করেন, অর্থাৎ সেটার নাম কি বলতো, সেটার নাম ছিল মাইকোব্যাকটেরিয়াম, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তিনি এটা আবিষ্কার করেন। তিনি রবার্ট কক তিনি কি আবিষ্কার করেন, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে ব্যাকটেরিয়াটা আছে সেটাকে আবিষ্কার করেন। তাহলে এইটা হচ্ছে যে ব্যাকটেরিয়া নিয়ে তোমার তিনটা যে তথ্য, ইম্পর্টেন্ট তিনটা তথ্য, এই ইম্পর্টেন্ট তিনটা তথ্য আমরা জেনে নিলাম, রাইট? এই ইম্পর্টেন্ট তিনটা তথ্য আমরা জেনে নিলাম। ওকে ফাইন, এবার সবাই আমরা দেখি। এখন ভাইয়া এই ব্যাকটেরিয়ার একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে ওদের কোষ প্রাচীর থাকে। ওদের কি থাকে? কোষ প্রাচীর থাকে। সো এইটা কিন্তু একটা উদ্ভিদ কোষের সাথে মিল সম্পন্ন, কোষ প্রাচীর থাকে। তাহলে এদের কি থাকে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থাকে, ওদের চারপাশে এরকম কোষ প্রাচীর দেখা যায়। চারপাশে কি দেখা যায়? কোষ প্রাচীর দেখা যায়। ওকে, ক্ষণিকের জীবন, সে বলছে তারে না বলা পর্যন্ত, ঠিক আছে তোমারে বললাম, আর কাচ্চি ভাই বলো না, ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি এই জিনিসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এই তথ্যটুকু তোমাদের জন্য দরকার। এবার আসো যে ভাই আমরা বিজ্ঞানী টিজ্ঞানী মোটামুটি এই পার্ট তো আমরা বুঝবো, এগুলো আমাদের জন্য সোজা, খুব একটা কঠিন না। ওকে, এবার দেখো আমরা যদি এই বিজ্ঞানীদের পরে যাই, আমাদের এই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, এদের কি নিয়ে জানবো আমরা? ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যর মধ্যে আমাকে জানতে হবে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নিয়ে আমাকে জানতে হবে। বৈশিষ্ট্য, ঠিক আছে? ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। এখন ব্যাকটেরিয়া কেমন তুমি জানো? তোমরা গত ক্লাসে পড়েছো যে ব্যাকটেরিয়া হচ্ছে কি? ব্যাকটেরিয়া হচ্ছে একটা অতি, মানে তোমরা ভাইরাসের বেলায় গতকালকে পড়ছো যে অতি আণুবীক্ষণিক, এটা তোমরা পড়ছো যে খুবই ছোট, ভাইরাসটা কি খুবই ছোট। তাহলে ব্যাকটেরিয়াটা হচ্ছে, আমরা যেটা বলে থাকি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যখন আমরা আলোচনা করতে যাব যে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যটা কি অ্যাকচুয়ালি, তখন আমরা বলে হচ্ছে যে ভাইয়া এটা আণুবীক্ষণিক। এটা কেমন? আণুবীক্ষণিক, আণুবীক্ষণিক জীব, ঠিক আছে? এটা কেমন? এটা হচ্ছে আণুবীক্ষণিক জীব, এটা হচ্ছে আণুবীক্ষণিক জীব। আচ্ছা, সেকেন্ডলি যেটা আমরা বলে থাকি ওরা কেমন? ওরা আণুবীক্ষণিক, মানে অতি আণুবীক্ষণিক না। অতি আণুবীক্ষণিক যদি বলা হয় তাহলে এটা কি হবে? এটা হবে ভাইরাস। আর যদি বলে আণুবীক্ষণিক জীব কোনটা, তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়া। এখন দেখো সেকেন্ডলি আমাকে বলছে ওর আদি কোষী, ওরা কেমন? ব্যাকটেরিয়াগুলো হচ্ছে আদি কোষী। তাহলে দেখো এই আদি কোষী, তোমরা একটা কথা বলি, তোমরা আজকের মেডিকেলের অনেকে এক্সাম দিয়ে বুঝতে পারছো, দেখো মেডিকেলের প্রশ্নটা কতটা কনসেপচুয়াল দিছে। সারা জীবন সবাই বলে আসছে বায়োলজির বেসিক নাই, বায়োলজি মুখস্থ করলে হবে। আজকের পরে অ্যাটলিস্ট কেউ এই কথাটা বলবে না বায়োলজির বেসিক নাই, বায়োলজি খালি কোনো রকম একটু এমনি বললে হবে, বায়োলজির বেসিক লাগে না। আজকে প্রশ্ন দেখো কনসেপচুয়াল কতগুলো জিনিস দিচ্ছে, যে মানে কনসেপচুয়াল বলতে মানে তোমাকে একটু রিয়েলাইজ করতে হবে, জিনিসটার আইডিয়া ভালো থাকতে হবে, খালি পড়ে গেলে হয় না, ঠিক আছে? সো এই ব্যাপারটাই আজকে একটা শিক্ষা অ্যাকচুয়ালি, যে আমাদের সব কিছু, যে কোনো কিছু, এটা ফিজিক্স কেমিস্ট্রি বলো, আজকে এটা বায়োলজি মেডিকেল এমন আসে, নেক্সট ডে এটা ফিজিক্সে হতে পারে, যে একটু কনসেপ্টটা আমাদের ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তাহলে আদিকোষী, এবং আমরা জানি আদিকোষী যে থাকে, যারা আদিকোষী তাদের রাইবোজোমটা 70S হয়। ওদের রাইবোজোম কেমন হয়? ওদের রাইবোজোম হচ্ছে 70S রাইবোজোম হয়, 70S রাইবোজোম থাকে। ওদের কি থাকে? 70S রাইবোজোম থাকে। তাহলে দেখো আণুবীক্ষণিক জীব, সেকেন্ডলি বলছে আদিকোষী, অর্থাৎ এটাতে কি থাকবে? 70S রাইবোজোম থাকবে। কি থাকবে? 70S রাইবোজোম থাকবে। আচ্ছা, এরপরে আসো 3 নম্বরে। 3 নম্বরে আমরা কি বলবো? ভাইয়া ওর যে কোষ প্রাচীর থাকে, ওর কোষ প্রাচীরটা কেমন? ওর কোষ প্রাচীর হচ্ছে কি দিয়ে তৈরি? পেপটিডোগ্লাইকান। কি দিয়ে তৈরি ভাইয়া? পেপটিডোগ্লাইকান। এখন আমরা অনেক সময় এই পেপটিডোগ্লাইকানের মানে বুঝি না, সো আমরা চলো এটা নিয়ে একটু আলোচনা করব। পেপটিডোগ্লাইকান
অর্থাৎ এখানে যদি আমরা এটাকে একটু ভেঙে দেখি, খেয়াল করো, পেপটিডো মানে হচ্ছে যে আমিষ, 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 গ্লাইকান মানে শর্করা। ঠিক আছে, পেপটিডোগ্লাইকান, দ্যাট মিন্স কোষ প্রাচীর। এখানে দেখো আমিষ আর হচ্ছে শর্করা, আমিষ এবং শর্করা, পেপটিডোগ্লাইকান। তাহলে পেপটিডোগ্লাইকান হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান, কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান। এটার সাথে কি থাকবে বলতো? এটার সাথে থাকে মুরামিক অ্যাসিড। কি থাকবে? মুরামিক অ্যাসিড, মুরামিক অ্যাসিড প্লাস টিকোইক অ্যাসিড। কি থাকে? টিকোইক অ্যাসিড। তাহলে দেখো এই উপাদানগুলা থাকে। তাহলে এখানে হচ্ছে পেপটিডোগ্লাইকান, ঠিক আছে, পেপটিডোগ্লাইকান, তার সাথে মুরামিক অ্যাসিড আর হচ্ছে যে টিকোইক অ্যাসিড থাকে। এই ব্যাপারটা হচ্ছে ওর এখানে থাকে। তার মানে এই যে এটা হচ্ছে পেপটিডোগ্লাইকান, ওর মধ্যে কি আছে? আমিষের অংশ আছে এবং শর্করা নামক এই অংশটাও ওর মধ্যে দেখা যায়, ওর মধ্যে দেখা যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এখনো মেডিকেল নিয়ে বসে আছো, তো মেডিকেল নিয়ে তো ঠিক আছে এগুলা। হ্যাঁ, একজন বলছে দাগানো লাইনকে পাত্তা দেয় না, কারণ দাগানো লাইন পড়তে গেলেও যে বেসিকটুকু দরকার, ওইটুকু বেসিক যদি তুমি না রাখতে পারো তাহলে তো তোমার জন্য টাফ হয়ে যাবে ভাইয়া, তাই না? এই কারণেই আমরা বারবার বলি যে বায়োলজি খালি বায়োলজিতে খালি কোনো রকমে পড়ে গেলে হবে না। কোনো রকমে ধরো আমি একটা জিনিস এমনি দেখে গেলাম, দূর ভাই পড়ছি, জাস্ট তথ্যগুলো দেখে গেছি, এই কাজ করতে যাও না, এই কাজ করতে যাও না, নিজে ধরা খাবা। ওকে, ফাইন। এবার দেখো, তাহলে এখানে তোমাদের জন্য একটা তথ্য ইম্পর্টেন্ট ভাই। অনেক সময় এই পেপটিডোগ্লাইকানকে আমরা আরেকটা নাম দিই। কি নাম দিই? পেপটিডোগ্লাইকানকে আরেকটা নাম দেওয়া হয় মিউকোপ্রোটিন। কি বলা হয়? মিউকোপ্রোটিন। আবারও মিউকোপ্রোটিন। নামের মধ্যে দেখো ভাইয়া প্রোটিন আছে, নামের মধ্যে প্রোটিন আছে। মিউকো হচ্ছে শর্করা জাতীয় কোনো কিছুকে মিউকো বুঝায়, তাহলে মিউকোপ্রোটিন। ওর আরেকটা নাম কি? মিউকোপ্রোটিন বলা হয়। আচ্ছা ভাইয়া, মোটামুটি এটুকু আমরা বুঝে গেলাম। এখন খেয়াল করি আমরা 4 নাম্বার পয়েন্টে আমাকে কি বলছেন। আমাকে 4 নাম্বার পয়েন্টে অ্যাকচুয়ালি কি জানতে চাচ্ছে, যে ভাইয়া 4 নাম্বার পয়েন্টের এখানে অ্যাকচুয়ালি কি কি আছে না আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু দেখব। তো প্রথমে খেয়াল করো, এই জায়গায় যে তোমার ওর ডিএনএটা থাকে, ওর ডিএনএটা কেমন? ওর ডিএনএটা একটু গোলাকার। ওর ডিএনএটা কেমন হবে? গোলাকার এবং দ্বিসূত্রাকার। গোলাকার এবং দ্বিসূত্রাকার, দ্বিসূত্রাকার। ঠিক আছে, ওটা কেমন থাকে ভাইয়া? ডিএনএটা গোলাকার এবং দ্বিসূত্রাকার। কেমন থাকবে? গোলাকার এবং দ্বিসূত্রাকার। তার মানে ওদেরটা এইরকম গোল হয়ে থাকবে, গোল হয়ে থাকবে। ঠিক আছে, ডিএনএটা এরকম গোল হয়ে থাকবে, গোল এবং দ্বিসূত্রাকার থাকবে। এবং ওর ডিএনএটা এরকম থাকে। আমি একটু গোলের ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে দেই। এই যে দেখো, নে কই গেল, দেখো এখানে এই যে এইভাবে, মানে গোলটা একদম তো গোল থাকে না, এরকম থাকে, পেঁচানো থাকে, এরকম গোল হয়ে থাকে, পেঁচানোটা এরকম গোল হয়ে থাকে। সো এইটাকে এখন এই ডিএনএটাকে কি বলা হয়? এই ডিএনএটাকে বলা হয় প্লাজমিড। কি বলা হয়? প্লাজমিড। ওকে, তাহলে ওর যে ডিএনএটা, এই ডিএনএটাকে কি বলা হয়? প্লাজমিড বলা হয়। কি বলা হয়? প্লাজমিড। কি বলা হয়? প্লাজমিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে কিন্তু একটা প্রশ্ন আসছে, প্লাজমিড থেকে একটা প্রশ্ন আসছে, তাই না? প্লাজমিড থেকে একটা প্রশ্ন আসছে। এরপরে 5 নাম্বার পয়েন্ট, এখানে আরেকটা, এখানে একটু শেষ না করি, এখানে দেখো তোমাকে আরেকটা জিনিস যেটা জানতে হয়, খেয়াল করো, সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া এই ডিএনএ যেই জায়গাটায় থাকে, ধরো ব্যাকটেরিয়ার যেই জায়গাটায় ডিএনএটা থাকে, সেই জায়গাটাকে, স্থানটাকে আমরা কি বলে থাকি? সেই স্থানকে আমরা নিউক্লিয়েড। কি বলবো? নিউক্লিয়েড। ওকে, তাহলে সেই জায়গাটাকে আমরা কি বলবো? যেই জায়গাটায় এই ব্যাকটেরিয়াল ডিএনএটা থাকে, তাহলে এইটা হচ্ছে ব্যাকটেরিয়া, এই জায়গাটায় ওর ডিএনএটা আছে, এইভাবে গোল একটা ডিএনএ আছে, তাহলে এইটাকে বলা হয় নিউক্লিয়েড। ওই অঞ্চলটাকে বা ওই স্থানটাকে আমরা বলে থাকি নিউক্লিয়েড। তার মানে এই জায়গাটাকে কি বলা হয়? নিউক্লিয়েড, যেখানে তোমার এটা আছে। ওকে, তাহলে মোটামুটি এতটুকু আমরা বুঝে যাব, তাই না? আচ্ছা, ঠিক আছে।
একজন বায়োলজি ভাই একটু ঢিলামি করে পড়া শুরু করছিলাম, হ্যাঁ এবার ঢিলামি দাও, তাহলে বুঝবা, খালি এবার ঢিলামি দাও তাহলেই বুঝবা, কত ধানে কত চাল, এবার ঢিলামি দাও। বায়োলজিকে অ্যাকচুয়ালি মানুষের জন্য এইটাই, আমি স্টুডেন্টদেরকে এইটাই বুঝাইতে পারি না। তোমাদের পাওয়ার প্লেট টাইমে অনেক বুঝাইছি, তোমাদের ইয়ের টাইমে 23-এরও বুঝাইতেছি, ভাই একটু বুঝো ওদেরকে। যখন বিশ্বাস করো আমি 23-এর সাইকেলে সেদিন উদ্ভিদ মানে শারীরতত্ত্বের সালোক সংশ্লেষণ পড়াইতেছি। সালোক সংশ্লেষণ পড়ানোর টাইমে ওইখানে হচ্ছে যে আমি ওদেরকে জিনিসটা কনসেপ্টটা, চক্রীয় ফটোফসফোরাইলেশন কখন হয়, কেন হয়, যেগুলো বইয়ে ভালো করে পয়েন্ট আউট নাই, কেন হয়, ওইখানে পানি কম থাকলে এটা হবে, লজিক দিয়ে আমি এগুলো কানেক্ট করে বুঝাইতেছি। কে শুনে কার কথা? ভাই কিছু কিছু পোলাপান, ভাই কেন এগুলা, ভাই এগুলা তো বুঝি না, এগুলা এত কঠিন ভাই, কোনো রকমে চালানো যায় না, এই শুরু করে দিচ্ছে। এই যে ভাই কান্নাকাটি, ভাই 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 হচ্ছে না তো ভাই, বুঝতে পারছো, হচ্ছে না তো ভাই। তো এই ব্যাপারটাই তোমাকে এখানে আমি একটু তোমাদেরকে এই জায়গাটায় আমি একটু সর্ট আউট করে দিচ্ছি যে ভাই ওই রকম টাইপের যারা ওরা করছে, এখন করতেছে, এরা কিন্তু আমি পরে বুঝাইতেছিলাম যে দেখো এগুলো না বুঝলে তুমি বায়োলজিটা ফিল করবা না, আর পরে গিয়ে কি হবে, এই যে এই বছরের মতো যদি একটু কনসেপচুয়াল প্রশ্ন দেয়, শেষ ভাই, প্রশ্ন তো অনেক কঠিন আসছে, প্রশ্ন তো ধরাই যাচ্ছিল না। এটাই হবে যখন তুমি রিয়েলাইজ করে বায়োলজি পড়বা না, যখন তুমি খালি বইয়ের গাঁট বাঁধা তথ্য গপ 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 করে ঢুকবা, কিন্তু রিলেট করতে পারবা না এটার সাথে এটা কি কি কানেক্টেড, কেমনে আছে না আছে, তখন তোমার মাথায় এগুলো কিছু থাকবে না, তখন তোমার তথ্যই থাকবে, বেসিক জিনিসটা থাকবে না, বুঝছো? তো এই কারণে একটু তো এই কারণে একটু তোমাদের একটু টাইম দিতে হবে, ঠিক আছে ভাইয়ারা? একটু টাইম দিও, বেশি টাইম চায় না, বেশি টাইম দরকারও নাই আসলে, এত টাইম দিয়ে তুমি কি করবা, বাট মোটামুটি যদি শর্ট সিলেবাসটা ভালো করে পড়তে পারো তোমার জন্য ভালো হয়। ওকে, আমি আর কথা না বলি, এরপরে আমরা চলে যাই ওকে এরপরের পার্টে। দেখো এখানে আমাকে কি বলছে, আরো বৈশিষ্ট্য আছে। তো এরপরের বৈশিষ্ট্যটাতে আমাকে বলছে যে ওদের বিভাজন, ব্যাকটেরিয়ার যে বিভাজনটা হয়, ওদের কি হয়, দ্বিভাজন হয়, মানে মাঝখান থেকে ব্যাকটেরিয়াটা আলাদা হয়ে যাবে। তাহলে ওদের কি হয়, ওদের দ্বিভাজন সম্পন্ন হয়, দ্বিভাজন সম্পন্ন হয়, ওদের কি হয়, দ্বিভাজন সম্পন্ন হয়, ঠিক আছে? তাহলে ওদের কি হয়, দ্বিভাজন, দুইটা ভাগ হয়ে যায়, সম্পন্ন হয়, দ্বিভাজন সম্পন্ন হয়, ঠিক আছে এই জিনিসটা। আচ্ছা গেল, এবার দ্বিভাজন সম্পন্ন হয়, ওকে ভাইয়া বুঝলাম, দ্বিভাজন সম্পন্ন হয়, দুইটা জাস্ট আলাদা হয়ে যায়, এটা একদম নতুন করে কিছু বলার কিছু নাই। ওরা বেসিক রং ধারণ করতে পারে, এইটা নিয়ে আজকে আমি অনেক সুন্দর করে তোমাদেরকে শিখাবো, যদি একটু পরেও পর্যন্ত থাকো। বেসিক রং ধারণ করে, তার মানে তারা রং ধারণ করতে পারে, ওদের মধ্যে তুমি যদি কোনো রং দাও ওরা রং ধারণ করতে পারবে। সেটার উপরে আমরা অনেক ভাগ করে থাকি, তোমরা হয়তো নাম জানো অনেকে, গ্রাম পজিটিভ, নেগেটিভ, তো এটা আমরা করি। তো সে বেসিক রংগুলা, মানে একটু ক্ষারীয় যে রংগুলো আমরা দিই ওটা ধারণ করতে পারবে। আচ্ছা সিম্পল ব্যাপার। এরপরে বলছে যে ওরা ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল। তোমরা গত ক্লাসে ফাজ ভাইরাস পড়ছো না, ফাজ ভাইরাস, তাহলে ফাজ ভাইরাসের প্রতি ওরা কেমন হবে, ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল, ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল, ঠিক আছে? ফাজ ভাইরাসের প্রতি, তার মানে একটা ফাজ ভাইরাস যেটা কিনা ওই ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে দিতে পারে, তার মানে ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল। ফাজ ভাইরাসের সাথে যদি ব্যাকটেরিয়ার কানেকশন হয় তখন ওই ব্যাকটেরিয়াটা কি হবে, ব্যাকটেরিয়াটা ধ্বংস হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। সো ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল, ফাইন। এরপরে আসি, তাহলে এরপরের পার্টটা কি, এরপরে আমাকে বলছে এখানে যেটা আমাদের জন্য, ওরা অনেক কম তাপমাত্রা এবং অনেক উচ্চ তাপমাত্রায় ওরা বসবাস করতে পারে। ব্যাকটেরিয়ার কিন্তু এই ক্ষমতাটা আছে যে ওরা তুমি কম তাপমাত্রা দাও এবং অনেক তাপমাত্রা দাও, সে টিকে থাকতে পারবে। আচ্ছা এরপরে যেটা এখানে বলা হয়, ওদের অন্তঃরেণু তৈরি হয়, কি তৈরি হয়, অন্তঃরেণু তৈরি হয়, অন্তঃরেণু তৈরি হয়, ঠিক আছে? এখন এই যে অন্তঃরেণু তৈরি হয়, এই অন্তঃরেণুটা কি খেয়াল করো, এই অন্তঃরেণু হচ্ছে যে তোমার ব্যাকটেরিয়ার ভিতরে একটা রেণু তৈরি হয়, ব্যাকটেরিয়ার ভিতরে কি তৈরি হয়, ব্যাকটেরিয়ার ভিতরে দেখো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, ওর ভিতরে একটা রেণু তৈরি হয়, যেই রেণুটা কি করবে, এই ব্যাকটেরিয়ার ভিতরে যে রেণুটা তৈরি হবে সে
মানে মানে যখন টাফ টাইম, অ্যাকচুয়ালি বলতে গেলে টাফ টাইম চলে, তখন কিন্তু সে ব্যাকটেরিয়াকে মানে সেভ করে, সুরক্ষা দেয়। ধরো খাদ্যের অভাব, তখন এই অন্তরেণুগুলো তৈরি হয়, সো দ্যাট ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে গেলেও এই অন্তরেণু যেন এটা টিকে থাকতে পারে। সো অন্তরেণুগুলা সবসময় প্রতিকূল পরিবেশে তৈরি হয়। অর্থাৎ ধরো আমি কি করলাম, আমি দেখলাম যে আয় হায় আমার অবস্থা খারাপ, এইদিকে আমার ধ্বংস অনিবার্য, ওইদিকে এরকম একটা কিছু আসতেছে, ঝড় আসতেছে, তার মানে আমি আজকে রাতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আজকে রাতের মধ্যে আমি নাও বাঁচতে পারি। তখন আমি এমন একটা কিছু করলাম যে না, আমি মরে গেল, আমার যেন কোনো একটা কিছু স্মৃতি থেকে যায়, যেটা দেখে মানুষ বুঝবে, বা আমি কিছু একটা রেখে গেলাম যে না, আমি মরে গেলেও সে ওটার চালায় যাবে, আমার এই জিনিসটা চালায় যাবে, আমি মরে গেলে মরে গেছি, বাট সে চালায় যাবে। সো এই কারণে ব্যাকটেরিয়ার ভিতরে তখন অন্তরেণু তৈরি হয়, যখন খারাপ অবস্থা থাকে, দুর্বিষহ অবস্থা থাকে তখন। আচ্ছা, এই পয়েন্টটা আমাদের গেল। এর পরের যে পয়েন্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা কি বলতো? দেখো, এর পরের পয়েন্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাতে ফোকাস দাও, এটার তথ্যগুলা কিছু আছে। আমরা ব্যাকটেরিয়াটাকে আমরা কিছু ভাগে ভাগ করি। যেমন ধরো একটা আমরা বলি হচ্ছে যে বাধ্যতামূলক অবায়বীয়, বাধ্যতামূলক অবায়বীয়, ঠিক আছে? বাধ্যতামূলক অবায়বীয়। তো এখন তুমি একটু খেয়াল করো ভাইয়া, বাধ্যতামূলক অবায়বীয় সেটা কি? বাধ্যতামূলক অবায়বীয় মানে তোমার যদি বাতাস থাকে তাহলে সে বাঁচতে পারবে না, মানেটা বুঝছো? তার মানে এখানে বলছে বাধ্যতামূলক অবায়বীয়, অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, অক্সিজেন থাকলে বাঁচতে পারবে না। এটাকে বলা হয় বাধ্যতামূলক বায়বীয়, বাধ্যতামূলক অবায়বীয়, সরি, মানে অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, অবায়বীয়। তাহলে এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে ভাইয়া ক্লস্ট্রিডিয়াম। এই উদাহরণগুলা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একবার মেডিকেলের প্রশ্ন ছিল, 2017-18 সালের মেডিকেলের প্রশ্ন ছিল এটা। তাহলে এটা কি 17-18 ম্যাট, 17-18 মেডিকেলের প্রশ্ন ছিল এটা আমাদের সময়ের। হ্যাঁ, এই যে ক্লস্ট্রিডিয়াম বাধ্যতামূলক অবায়বীয়। সেকেন্ডলি যদি বলি বাধ্যতামূলক বায়বীয়, বায়বীয় মানে কি বলতো? মানে তার অক্সিজেন থাকলেই বাঁচতে পারবে। অর্থাৎ আমি যদি তখন কথাটাকে এইভাবে বলি, অক্সিজেন ছাড়া ও বাঁচবে না, অক্সিজেন ছাড়া বাঁচে না, ঠিক আছে? অক্সিজেন ছাড়া বাঁচে না। তাহলে এই যে দেখো বাধ্যতামূলক বায়বীয় হচ্ছে অ্যাজেটোব্যাক্টর, এটা হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়, ঠিক আছে? বাধ্যতামূলক বায়বীয়। এবং আমরা যদি আরেকটা বলি, যারা হচ্ছে সুবিধাবাদী, কাদের বলি? ধরো সুবিধাবাদী, অর্থাৎ অক্সিজেন থাকলেও বাঁচবে, সমস্যা নাই তাতে, তার অক্সিজেন না থাকলেও বাঁচবে। কি আজব ব্যাপার, অক্সিজেন থাকলেও বাঁচবে, না থাকলেও বাঁচবে, তার মানে সে সুবিধাবাদী। তুমি থাকলেও আমার সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, দুই দিকেই আমি মানায় নিব, সুবিধাবাদী। তাহলে এই যে সুবিধাবাদী বায়বীয় যারা আমরা বলি, তাদের উদাহরণগুলো কি তোমাদের বইয়ে ভালোভাবে দেওয়া নাই, এটা একটু লিখে রাখো। ইকোলাই, সালমোনেলা, এরা হচ্ছে ইকোলাই, সালমোনেলা, এরাই হচ্ছে কি? এরাই হচ্ছে সুবিধাবাদী বায়বীয়। এরা কি? এরা হচ্ছে সুবিধাবাদী বায়বীয়, ইকোলাই, সালমোনেলা। হ্যাঁ, সাউদা বিনতে ওমর, সে বলছে ক্লাস টাইমে চলাকালীন, আরে দুধ। ওকে, আমি নিজে পার্সোনালি মানে এরকম কমেন্ট তোমাদের পছন্দ করি না। আমার ক্লাসের বাইরে আমি খুব একটা আজাইরা কথা বলতে আমি খুব একটা পছন্দ করি না। সো আমি আশা করবো তোমরা অ্যাটলিস্ট হৃদয় ভাইয়ের ক্লাসে আজাইরা কোনো কমেন্ট করো না। হ্যাঁ, এই যে এই কমেন্টগুলো, ধরো এটা মানে কি বলার, তোমরা অন্য কোনো কথা বলো, ভালো কিছু বলো মাঝে মাঝে। আর আমি মাঝে মাঝে গ্যাপে একটু টুকটাক ফাইজলামি করবো, সমস্যা নাই। ওই ফাইজলামিগুলোর ওইটা আমি তোমাদের সুযোগ দেবো, মাঝে মাঝে দুষ্টামি করবো, ঠিক আছে? আচ্ছা, একজন ভালো একটা প্রশ্ন করছে, এই যে দেখো একজন ভালো প্রশ্ন, আফরোজা সুলতানা, সে বলছে যে ভাইয়া প্রকরণ আর পরিব্যক্তির মধ্যে পার্থক্য। প্রকরণ আর পরিব্যক্তির মধ্যে ভালো কথা বলছে। প্রকরণ হচ্ছে একটা ভ্যারিয়েশন, এটা যে কোনো কারণে হইতে পারে, ঠিক আছে? মানে ধরো তোমার বাবা মার
জিন মিলে তোমার ভিতরে একটা নতুন চেঞ্জ আসলো, এটাকে বলা হয় প্রকরণ হতে পারে। তবে পরিব্যক্তি বা মিউটেশন হচ্ছে আমরা বলে থাকি ডিএনএটাই চেঞ্জ হয়ে যায়, ডিএনএর স্ট্রাকচারটা যখন চেঞ্জ হয়ে যাবে এটাকে বলি আমরা মিউটেশন বা পরিব্যক্তি। তাহলে পরিব্যক্তিটা কি ভাইয়া, ওর ডিএনএর গঠনই যখন ওলট পালট হয়ে যায় এটাকে বলি পরিব্যক্তি। আর যখন ভাইয়া ওর ডিএনএর এগুলা কিছু না, নর্মালি একটা চেঞ্জ আসছে, ওর মধ্যে একটা চেঞ্জ আসছে, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে প্রকরণ। এটা তোমার ডিএনএ সমস্যা নাও হইতে পারে, প্রকরণে কোনো ডিএনএ পরিবর্তন হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? আচ্ছা, তা আশা করি তোমার প্রশ্নের অ্যান্সারটা পাইছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি এইটুকু তথ্য আমাদের এখান থেকে আমরা ক্লিয়ার হলাম? বলো এতটুকু। আচ্ছা, আশা করি এখান থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ওকে ফাইন, তাহলে আমরা এরপরে চলে যাই। এবার দেখো এটার পরে যদি আমরা আসি যে ভাইয়া এখান থেকে আমরা এবার কি জানবো, ব্যাকটেরিয়া কই থাকে। তো ব্যাকটেরিয়া তো ভাই মাটিতে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় তুমি ব্যাকটেরিয়া পাবা। হ্যাঁ, ইভেন তোমার হাতেও যদি তোমার মাইক্রোস্কোপ দিয়ে কিছু দেখা হয় তাহলেও এখানে ব্যাকটেরিয়া পাওয়া যেতে পারে। তবে আমাদের যেটা এখানে মেইন ইম্পর্টেন্ট, যে আমাদের যে বৃহদান্ত্র, আমাদের বৃহদান্ত্রে কি থাকে, তোমাকে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে বৃহদান্ত্রে, মানব দেহের বৃহদান্ত্রে কি থাকে। সো মানব দেহের বৃহদান্ত্রে তোমার যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে যে ইকোলাই ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া? ইকোলাই, ইকোলাই ব্যাকটেরিয়া। তাহলে এই যে খেয়াল করো ইকোলাই ব্যাকটেরিয়া, তো এই ইকোলাই ব্যাকটেরিয়া কি কাজ করে? এই ইকোলাই ব্যাকটেরিয়া হচ্ছে যে তোমার ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করবে। এটা কি কাজ করে তোমার দেহে? এই ইকোলাই ব্যাকটেরিয়া বৃহদান্ত্রে বসে বসে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করবে এবং ভিটামিন কে তৈরি করে। তাহলে কি কি তৈরি করে বোঝা গেল? কি কি তৈরি করে? ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন কে তৈরি করে। কি তৈরি করে? ভিটামিন কে তৈরি করে। আচ্ছা, তাহলে মোটামুটি ভাই আমাদের এই জিনিসটা হয়ে গেল, আমরা মোটামুটি এই জিনিসটা বুঝলাম। এখন আমাদের যেটা এখান থেকে ইম্পর্টেন্ট নেক্সট, যেটা আমাদের শ্রেণীবিন্যাসটা নিয়ে জানতে হবে। তাহলে দেখো ব্যাকটেরিয়ার যখন আমরা শ্রেণীবিন্যাস করি, আমাদের সকল শ্রেণী কিন্তু আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। কিছু কিছু শ্রেণী আমাদের জন্য একটু বেশি কনসার্নিং, এবং এদের উদাহরণগুলোও সব আমাদের আসে না, তেমন একটা কয়েকটা জায়গায় উদাহরণ আসে। সো আমরা এখন যাব হচ্ছে ওর প্রকার ভেদে, ঠিক আছে? ওর প্রকার ভেদে আমরা চলে যাব, ঠিক আছে? প্রকার ভেদ। এখন তুমি একটু খেয়াল করো ভাইয়া, প্রকার ভেদে যদি আমরা যাই, তাহলে প্রকার ভেদে ওর যদি আকার অনুযায়ী যদি আমরা প্রকারটা চিন্তা করি, ওর আকার আকৃতি কি নিয়ে? ওর আকার আকৃতি নিয়ে আমরা এটার জন্য শ্রেণীবিন্যাস করব। কি করব? শ্রেণীবিন্যাস করব ওর আকার অনুযায়ী। তাহলে দেখো ওর আকার অনুযায়ী যদি আমরা ফার্স্টে শ্রেণীবিন্যাস করি, তখন আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে কক্কাস। আমরা কি পাবো? কক্কাস। ওকে, সো দেখো এখানে কক্কাস যে ব্যাকটেরিয়াটা, কক্কাস মানে কি? এটা হচ্ছে এভাবে মনে রাখবো আমরা, সি এটা দিয়ে কি লিখি আমরা? এভাবে লিখি না ইংলিশে? সি, হ্যাঁ, কক্কাস সি দিয়ে মনে রাখবো সার্কেল। ওরা কেমন হবে? সার্কেল মানে গোল। মানে কক্কাস ব্যাকটেরিয়াগুলা গোল হয়। কক্কাস ব্যাকটেরিয়াগুলা কেমন হবে? গোল আকৃতির হবে। ওকে, তার মানে আমি কক্কাস ব্যাকটেরিয়া যখন আমি বলছি, আমি বুঝে গেলাম ভাইয়া এটা হচ্ছে গোল। আচ্ছা, এখন এই কক্কাসের মধ্যে আমরা কিছু পার্থক্য করব। কক্কাসের মধ্যে ধরো একটা ব্যাকটেরিয়া একা একা আছে, একটা এরকম, ধরো একটা ব্যাকটেরিয়া এরকম আছে গোল, তাহলে ওকে একটাই এভাবে আছে, ওকে কি বলবো? মনোকক্কাস। আচ্ছা, ভালো কথা। যদি ভাইয়া দুইটা থাকে, দুইটা আছে এভাবে, তাহলে কি বলবো? ডিপ্লোকক্কাস। যদি ভাইয়া এরকম থাকে অনেকগুলা, ঠিক আছে, এরকম আঙ্গুরের থোকার মতো যদি থাকে, দেখছো আঙ্গুরের থোকা কিসের মতো? আঙ্গুরের থোকার মতো যদি থাকে, আঙ্গুরের থোকার মতো থাকলে স্ট্যাফাইলোকক্কাস।
স্ট্যাফাইলোকক্কাস। তাহলে আঙ্গুরের থোকার মতো হলে কি হবে? এটাকে বলা হয় স্ট্যাফাইলোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস। এবার আসো যে এইখানে যদি এরা ভাইয়া একটা চেইনের মতো থাকে, এইরকম একটা চেইনের মতো থাকে, এই যে দেখো এরকম একটা চেইনের মতো যদি থাকে, এরকম একটা চেইনের মতো করে যদি থাকে, একটা লম্বা শিকলের মতো যদি থাকে, তাহলে এটাকে আমরা বলি স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। ওকে, তাহলে আমরা এখানে যেটা জানলাম, ধরো এরকম চেইনের মতো থাকলে এটাকে আমরা কি বলি? এইটা স্ট্রেপ্টো। স্ট্রেপ্টো মানে হচ্ছে চেইন। স্ট্রেপ্টো মানে কি? স্ট্রেপ্টো মানে হচ্ছে চেইন, স্ট্রেপ্টো মানে চেইন। আর স্ট্যাফাইলোকক্কাস, স্ট্যাফাইলো এটা এখানে বুঝাচ্ছে এটা আঙ্গুরের থোকার মতো অনেকগুলো আছে। তো এই ব্যাপারগুলো আমাদের জন্য অ্যাডমিশনে বেশি আসে, যে ধরো বললো চেইনের মতো যদি এরকম ব্যাকটেরিয়াগুলো সজ্জিত থাকে, তখন তাকে আমরা বলে থাকি স্ট্রেপ্টোকক্কাস। তখন তাকে আমরা কি বলে থাকি? স্ট্রেপ্টোকক্কাস। আচ্ছা, গুড। তাহলে আমরা মোটামুটি এটা এখন সবাই জানি, ইজি। দেখছো, তাহলে আমরা কিন্তু এইটুকু আমরা এখন পড়ে ফেললাম যে ভাইয়া আমরা কক্কাসের ব্যাপারটা জানলাম। এবার আসি আমরা কক্কাসের পরের পার্ট। কক্কাসের পরের পার্ট হচ্ছে ব্যাসিলাস। ব্যাসিলাস, ব্যাসিলাস। এখন ব্যাসিলাসের ব্যাপারটা একটু আসো। ব্যাসিলাস বা এইটাকে আমরা বলি হচ্ছে দণ্ড আকৃতির। কি আকৃতির? দণ্ড আকৃতির। এটা কেমন? এটা হচ্ছে ভাইয়া দণ্ড আকৃতির। তার মানে এইটার ব্যাপারটা হচ্ছে এইরকম। এটার ব্যাপারটা হচ্ছে দণ্ড আকৃতির, এইরকম ভাবে যদি থাকে, এইটাকে আমরা বলি হচ্ছে ব্যাসিলাস। এবার দেখো, তাহলে এইটা অনেক রকম ভাবে হতে পারে। ব্যাসিলাসের ব্যাপারটা ধরো হচ্ছে যে মনোব্যাসিলাস, ডিপ্লোব্যাসিলাস, তাই না? এগুলা দেখো, মনোব্যাসিলাস ধরো যদি এরকম থাকে, এরকম ভাবে যদি থাকে, হ্যাঁ, এখানে যদি আমরা এইভাবে দেই, ধরো এরকম একটা আছে, তাহলে এটা মনোব্যাসিলাস। যদি ধরো এরকম থাকে, এটা হচ্ছে ডিপ্লোব্যাসিলাস। এটাকে কি বলবো? ডিপ্লোব্যাসিলাস, তাই না? যদি এরকম ভাবে থাকে। এরপরে ধরো হচ্ছে যদি এটা একটু চেইনের মতো থাকে, এই যে চেইনের মতো যদি এরকম থাকে, অনেকগুলা এরকম দেখো এরকম আছে, তখন এটাকে বলবো স্ট্রেপ্টোব্যাসিলাস। কি বলবো? স্ট্রেপ্টোব্যাসিলাস। যদি এরা এরকম গোল হয়ে থাকে, ধরো এই যে এরকম করে এরা এরকম গোল হয়ে আছে, এরকম গোল হয়ে যদি থাকে, তাহলে এরকম যদি গোল হয়ে ব্যাকটেরিয়াগুলো যদি এরকম গোল হয়ে থাকে, তাহলে এটাকে আমরা বলবো কক্কোব্যাসিলাস। কি বলবো? কক্কোব্যাসিলাস। ঠিক আছে, কক্কোব্যাসিলাস। তাহলে এই হচ্ছে পার্ট, এই হচ্ছে তোমার পুরো ব্যাসিলাসের জিনিস। ওকে, কক্কোব্যাসিলাস। আচ্ছা, ফাইন। তাহলে এগুলো আমরা পারবো, এগুলো এখন আমরা পারবো, তাই কি না? এবার দেখো আর কি কি পড়বো আমরা। আর এক দুইটা একটু পড়ি। সেটা হচ্ছে যে ধরো যদি কমা আকৃতির হয়, কি বলছে? যদি 3 নাম্বার, তাহলে আমরা দুইটা শিখলাম, ব্যাসিলাস শিখলাম। এবার হচ্ছে 3 নম্বরে আমরা কমা আকৃতির, বা এটাকে বলা হয় ভিব্রিও। এটাকে কি বলা হয়? ভিব্রিও। তাহলে ভিব্রিওটা কি? খেয়াল করো, ভিব্রিওটা হচ্ছে যে তোমার এটার উদাহরণ কি? ভিব্রিও কলেরেই, ভিব্রিও কলেরেই, ভিব্রিও কলেরেই। তাহলে মানে কলেরা রোগ হয়। আচ্ছা, 4 নম্বরে যদি আমরা বলি স্পাইরিলাম, মানে পেঁচানো। স্পাইরিলাম কি? পেঁচানো। স্পাইরিলাম এটা হচ্ছে পেঁচানো থাকে। কেমন থাকে? পেঁচানো। ঠিক আছে, তাহলে পেঁচানো, তাহলে পেঁচানো থাকবে। এটা স্পাইরিলাম মিনাস, এরকম অনেকগুলো নাম আছে, নামের মধ্যে স্পাইরিলাম আছে, তো টেনশন নাই। এরপরে হচ্ছে প্লিওমরফিক, তার মানে বহুরূপী। ওর আকার আকৃতি প্লিওমরফিক। মরফো, খেয়াল করো, মরফো ওয়ার্ডের মানে হচ্ছে যে আকার, এবং ওর প্লিও মানে বিভিন্ন আকার আকৃতির হতে পারে। সো প্লিওমরফিক, প্লিওমরফিকটা কি? প্লিওমরফিক হচ্ছে যে ভাইয়া এটার বিভিন্ন আকার আকৃতির হতে পারে। সো প্লিওমরফিকের একটা বেস্ট উদাহরণ যদি আমরা যাই, তাহলে সেটা কি হবে? প্লিওমরফিকের বেস্ট উদাহরণ হচ্ছে ভাইয়া রাইজোবিয়াম। কি বলবো? রাইজোবিয়াম। ঠিক আছে, রাইজোবিয়াম। এই
তাহলে আমাদের মোটামুটি এইটুকু পার্ট আমরা জেনে ফেললাম। আমাদের আশা করি এখান থেকে আর তোমাদের তেমন কিছু প্রবলেম হবে না। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো সবাই? হ্যাঁ, প্লিওমরফিক, বহুরূপী, অনেক অনেক রকমের। এইটার উদাহরণ কি? রাইজোবিয়াম। রাইজোবিয়ামের উদাহরণ হচ্ছে এটা। ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলা বুঝে গেলাম। আমরা বুঝে গেলাম। এখন আমাদের এখান থেকে তেমন আর টেনশন হবে না। এবার আমাদের আরেকটা ওয়েতে আমরা ক্লাসিফাই করি, আরেকটা ওয়েতে, মানে সেটা হচ্ছে কি ভাইয়া, যদি ওরা রং ধারণ করতে পারে কিনা। খেয়াল করো, আমার এই রঞ্জন পদ্ধতিটা সম্পর্কে আমাকে আগে একটু বুঝতে হবে। তো খেয়াল করো, প্রথমে আমাকে বলছে যে রঞ্জন পদ্ধতি, রঞ্জন ঠিক আছে, রঞ্জন পদ্ধতি, রঞ্জন পদ্ধতি। তো রঞ্জন পদ্ধতিটা হচ্ছে, খেয়াল করো কি বুঝাইতে চাইছে। এখন রঞ্জন পদ্ধতির এইখানে তোমাকে এটাকে আমরা একটু আলাদাভাবে এদিকে বুঝাই। খেয়াল করো, এটা দুই রকম। ফার্স্টে ধরো আমি কতগুলা ব্যাকটেরিয়ার উপরে রং দিলাম। কি দিলাম? ক্রিস্টাল ভায়োলেট, ক্রিস্টাল ভায়োলেট, বা এটাকে আমরা গ্রাম স্টেইনও বলি, ক্রিস্টাল ভায়োলেট। ঠিক আছে, ক্রিস্টাল ভায়োলেট, গ্রাম স্টেইন, গ্রাম স্টেইন। তাহলে ক্রিস্টাল ভায়োলেট। এখন ক্রিস্টাল ভায়োলেটে খেয়াল করো, ক্রিস্টাল ভায়োলেট দেওয়ার পরে আমি এখানে আয়োডিন দিলাম, আয়োডিন প্রয়োগ। তাহলে আয়োডিন দেওয়ার পরে এখানে কি হবে খেয়াল করো তো একটু। তাহলে আয়োডিন যদি আমরা দেই, আয়োডিন দেওয়ার পরে কালারটা স্টেবল হবে। ওই ব্যাকটেরিয়ার উপরে আমি কালারটা দিলাম, দেওয়ার পরে আয়োডিন প্রয়োগ করলাম, স্টেবল হলো কালারটা ওদের উপরে। এবার আমি কি করলাম? ওয়াশ করব, ধুয়ে নিব। তো ধুয়ে নিলাম, পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে কি দেখা গেল? এবার আসো, দেখা গেল ওই যে ব্যাকটেরিয়াগুলা, তাদের মধ্যে কেউ কেউ রং ধারণ করে, মানে এখনো রংটা ওর মধ্যে আছে, রং ধারণ করে। আর কেউ কেউ রং চলে গেছে। কারো কারো ব্যাকটেরিয়ার রং চলে গেছে, তাই না? কারো কারো রং কি হয়েছে? চলে গেছে। কারো কারো রং চলে গেছে। তাহলে আমি যখন ধুইতে নিব, ধোয়ার পরে দেখা যাবে যে কারো কারো রং ধারণ আছে আর কারো কারো রং চলে গেছে। সো যাদের রং ধারণ আছে, খেয়াল করো, যাদের রং ধারণ করে তাদেরকে বলা হয় গ্রাম পজিটিভ। তাদেরকে কি বলা হয়? গ্রাম পজিটিভ। কারণ ওরা রং ধারণ করছে, এই গ্রাম স্টেইনটাকে এখনো ধারণ করে আছে, সো ওদেরকে বলি গ্রাম পজিটিভ। আর যাদের রংটা চলে গেছে, উধাও হয়ে গেছে, তাদেরকে আমরা বলি গ্রাম নেগেটিভ। কারণ তাদের তো নাই, তারা তো রং ধারণ করে নাই, তার মানে গ্রাম নেগেটিভ। ওদেরটা কি বলবো? গ্রাম নেগেটিভ। তাহলে গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ, ব্যাপারটা বুঝা গেছে। রং ধারণ করছে গ্রাম পজিটিভ, রং চলে গেছে গ্রাম নেগেটিভ। এখন ভাইয়া ব্যাপার হচ্ছে, ও কেন রং ধারণ করতে পারলো? ও কেন? কারণ এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মোটা হয়। এই ব্যাকটেরিয়াগুলোর কোষ প্রাচীর কেমন হবে বলতো? কোষ প্রাচীর মোটা হয়। এই ব্যাকটেরিয়াগুলোর কোষ প্রাচীর অনেক মোটা হয়। আর ওর রং চলে গেছে, ওরটা কেমন হবে? ওরটা হচ্ছে ভাইয়া, ওর কেন রং চলে গেছে? কারণ ওর কোষ প্রাচীর, ওর প্রাচীর হচ্ছে পাতলা। ওর প্রাচীরটা কেমন? ওর প্রাচীর হচ্ছে ভাইয়া পাতলা। এটা হচ্ছে পাতলা। ঠিক আছে, দেখো এটুকু। তাহলে ওর কোষ প্রাচীর কি হয়েছে? পাতলা। ওর কোষ প্রাচীর হচ্ছে মোটা। ওর কোষ প্রাচীর মোটা। এই মোটা কোষ প্রাচীর থাকার কারণে সে গ্রাম পজিটিভ, আর এই কোষ প্রাচীরের এই রংটা চলে যাওয়ার কারণে সে গ্রাম নেগেটিভ। সে কি? গ্রাম নেগেটিভ। ওকে, এতটুকু কি বুঝছো? ওকে সবাই? হ্যাঁ, বদিউজ্জামান বলছে কেন রং ধারণ করে এবং করে না। অ্যান্সার তো বললাম, ওর কোষ প্রাচীরটা মোটা থাকে, ওর কোষ প্রাচীরটা পাতলা থাকে, যার কারণে তুমি একটা চিন্তা করো, একটা কম্বল সে মোটা, সেটা কি রং, মানে কোনো পানি ধারণ করতে পারবে, ইজিলি সবকিছু
স্টোর করতে পারবে, তাই না? ওর শোষণ ক্ষমতা বেশি। আর ধরো আমার এই যে এটার মতো পাঞ্জাবির একটা কাপড়, হ্যাঁ, এটা পাতলা, আবার বললো না ভাই আপনি কি তেনা পরে আসছেন, না এটা ভালো। এটা তো এই কাপড়টা ধরো এটা পাতলা না, তো এই পাতলা কাপড় কি এটাকে মানে পানি কি এত ধরে রাখতে পারবে? ও একটু পরে শুকায় যাবে না? সো ও পাতলা জিনিস বেশিক্ষণ ধরে রাখতে পারে না। ওকে, আচ্ছা, এখানে গ্রাম মানে কি ভিলেজ? আরে না রে ভাই, গ্রাম হচ্ছে একজন বিজ্ঞানীর নাম যিনি ওই রংটাকে ব্যবহার করছিলেন। ওকে, ঠিক আছে। একজন বলছে, তারপর বিপিতে বায়োলজি টিচার আসতে দেন না কেন? মানে বুঝি নাই। ঠিক আছে, বুঝি নাই তোমার কথা, মানে আমি বুঝলাম না। এখানে তো আমরা তো 3 জন আছি, কি আরো টিচার লাগবে? তোমার কি লাগবে? একজন বলছে এটা না এয়ার ভাইয়ের বিয়েতে পড়ছিলেন। হ্যাঁ, এটা এয়ার ভাইয়ের বিয়েতে পড়ছিলাম, সে তখনই কিনছিলাম এয়ার ভাইয়ের বিয়েতে। নিজের বিয়ে তো হয় নাই, নিজের বিয়ে হলে নিজেও আরেকটা পাঞ্জাবি কিনবো, দামি একটা পাঞ্জাবি কিনবো। দোয়া করো যেন একদিন হয়ে যায়, ঠিক আছে, একদিন যেন হয়ে যায়। ওকে ওকে, কাব্য ভাইয়া আপনার কথা বলছিল, কি বলছে? কি বলছে? আচ্ছা, কালকে কাব্য ভাইয়া বলে আপনি নাকি নতুন টিচার আনতে যান না, আপনার ভাত খেয়ে দিবে, তাই? হোয়াট? আল্লাহ, এটা বলছে না? দাঁড়াও, আমি এটা স্ক্রিনশট নিয়ে বাইরে পাঠাইতেছি। হ্যাঁ, বাইরে পাঠাইতেছি, দাঁড়াও। তাইলে বলো, হৃদয় ভাই যদি আনতে না দিত তাইলে তোমাদের হামিম ভাই আমার ক্লোজ ছিল, হামিম ভাইকে আনানোর জন্য সাজেস্ট করছিলাম আমি। আমি যদি আনতে না দিতাম তাহলে হামিম ভাই আসতো। আমি ভাইয়াদের বলছিলাম যে এরকম। আচ্ছা, এটা ফাইজলামি করছে আর কি, যাই হোক। ওকে, ঠিক আছে। ওটাই, এটা ফাইজলামি করছে তোমাদের সাথে, এরকম কিছু না। উনি ভাই তো 101টা ভাই 101টা কথা বলে সারাদিন, বুঝো না? হ্যাঁ, এটাই, বুঝছো? ওকে, না, এটা তোমাদের যে কেউ এসে নিতে পারে বায়োলজি। আমাদের এখানে বায়োলজি অলরেডি দেখো 3 জন আছে। যদি হৃদয় ভাই একা নিত তাহলে তো দেখতে হৃদয় ভাই একা নিতেছে। হৃদয় ভাই একা নিব না, আর একা নিতে চাইও না, আর অ্যাকচুয়ালি আমার একা নেওয়ার সময়ও নাই। আমি যদি বলি যে আমি সব কোর্সে সব বায়োলজি আমি একা নিব, আমার এত সময় নাই, কারণ আমার নিজের মেডিকেলের পড়াশোনা আছে, নিজের অনেক কাজকর্ম আছে, অনেক কিছু ম্যানেজ করা লাগে। সো ঢাকা মেডিকেলের পড়াশোনা মেনটেন করে, ক্লাস মেনটেন করে এত কিছু মাথা নষ্ট হয়ে যাবে। তো আমি নিজেও আসলে পার্সোনালি চাই না, আমি নিজেই অনেক কাজ ডিস্ট্রিবিউট করে দিই যে ওকে আমি এই কয়টা নিব লেকচার, এইখানে তো নিব। আমি তো চাইলে বলতাম যে ভার্সিটির ইউনিটে ধরো নিয়ে নেই, কিন্তু আমার মানে মরে গেছে এমনিই ভাই, ডেড আছি, আর কত মরবো, বুঝো না? তা আমি নিজেও চাই প্যারা অনেক কমুক আস্তে আস্তে। আচ্ছা, তো এই এই হচ্ছে যে তাহলে এখান থেকে তাহলে আমরা এতটুকু সবাই আশা করি বুঝছি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, আপনার বয়স বেশি হয়ে গেছে, থ্যাংক ইউ, ঠিক আছে। এবার আসো, হ্যাঁ, কাচ্চিও সামলায়, কোর্সের ক্লাসও সামলায়। এবার আমাদের এরপরে এবার ভাই আমরা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ শিখছি, ভালো কথা। এখন আমাদের জানতে হবে হচ্ছে এই গ্রাম পজিটিভ আর নেগেটিভের উদাহরণ। তাহলে আমাকে কি জানতে হবে? পজিটিভ আর নেগেটিভের গ্রাম পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ ব্যাকটেরিয়া আর নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ, পজিটিভ ব্যাকটেরিয়া আর হচ্ছে নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, পজিটিভ ব্যাকটেরিয়া আর নেগেটিভ ব্যাকটেরিয়ার
উদাহরণ। তাহলে পজিটিভ ব্যাকটেরিয়াটা কি খেয়াল করো একটু। পজিটিভ ব্যাকটেরিয়াগুলো হচ্ছে আমরা মনে রাখি একটা দিয়ে, উদাহরণ দিয়ে। আমি ক্লাস কি দিয়ে মনে রাখবো? ক্লাস। খেয়াল করো, ক্লাস দিয়ে মনে রাখবো। সো ক্লাস, ক্লাস ব্যাপারটা কি? সি, এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম। ওকে, ভালো কথা। এল দিয়ে কি? এল দিয়ে হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস, এটা হচ্ছে এল দিয়ে ল্যাক্টোব্যাসিলাস। এ দিয়ে অ্যাক্টিনোব্যাক্টর, অ্যাক্টিনোব্যাক্টর, অ্যাক্টিনোব্যাক্টর। এস দিয়ে, তাহলে এস দিয়ে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। ওকে, একটা এস দিয়ে স্ট্রেপ্টোকক্কাস এবং আরেকটা এস দিয়ে স্ট্যাফাইলোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস। ঠিক আছে, তাহলে আমরা কি এইটুকু বুঝলাম যে পজিটিভ ব্যাকটেরিয়াগুলো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলোর উদাহরণটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে ভাই উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম, ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, অ্যাক্টিনোব্যাক্টর এবং স্ট্যাফাইলোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস। এই পাঁচটা হচ্ছে গ্রাম পজিটিভ। আর গ্রাম নেগেটিভ কারা কারা ভাইয়া? নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো হচ্ছে সালমোনেলা, সালমোনেলা, তারপরে হচ্ছে ইকোলাই, ইকোলাই, ইকোলাই। ঠিক আছে, তারপরে হচ্ছে শিগেলা, শিগেলা। এগুলা হচ্ছে, এগুলা কি? এইগুলা হচ্ছে ভাইয়া গ্রাম নেগেটিভ, এগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ। ওকে, এবার আসুন, তাহলে আমরা মোটামুটি ক্লাস নিয়ে জানলাম এবং হচ্ছে যে ভাইয়া নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো কি কি আছে, সালমোনেলা, ইকোলাই, শিগেলা, এগুলো হচ্ছে নেগেটিভ, এগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ। তাহলে আমাদের এই তথ্যগুলো আমাদের অনেক সময় আসার মতো। আচ্ছা, এগুলো আমাদের খুব ভালো করে, এটা অ্যাডমিশনের জন্য বা ভার্সিটির জন্য এটা একটু বলে দেই, এটা একটা 3 স্টার টপিক, এটা একটা 3 স্টার টপিক। ঠিক আছে, ফর অ্যাডমিশন। তাহলে এই ভার্সিটি অ্যাডমিশনের জন্য এটা একটা 3 স্টার টপিক। এই উদাহরণগুলো ভালো করে পড়বা, ভালো করে এটা পড়বা। এবার আসি আমরা ভাইয়া আরেকটা ভাবে আমরা ব্যাকটেরিয়াটাকে শ্রেণীবিন্যাস করতে পারি। তাহলে আরেকটা ভাবে আমরা ব্যাকটেরিয়াটাকে যে শ্রেণীবিন্যাস করব, তাহলে ব্যাকটেরিয়া আরেকটা ভাবে শ্রেণীবিন্যাস কি? ফ্লাজেলার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ফ্লাজেলার, ফ্লাজেলার ভিত্তিতে আমরা শ্রেণীবিন্যাস করব, ফ্লাজেলার ভিত্তিতে। তো ফ্লাজেলার ভিত্তিতে যদি আমরা শ্রেণীবিন্যাস করি তাহলে আমাদের এখানে কি আসবে? ফার্স্টে বলো, ফ্লাজেলার ভিত্তিতে যদি আমরা শ্রেণীবিন্যাস করি তাহলে আমাদের এইখানে ফার্স্টেই চলে আসবে হচ্ছে ভাইয়া এইখানে আমাদের অ্যাট্রাইকাস। আমরা কি বলি? অ্যাট্রাইকাস, মানে কোনো ফ্লাজেলা নাই, ফ্লাজেলা নাই, অ্যাট্রাইকাসে কোনো ফ্লাজেলা নাই। এরপরে অ্যাট্রাইকাস, মনোট্রাইকাস। মনো মানে কি? মনোট্রাইকাস মানে একটা ফ্লাজেলা থাকবে। মনোট্রাইকাস মানে কি ভাইয়া? একটা ফ্লাজেলা। মনোট্রাইকাসে কি থাকবে? একটি ফ্লাজেলা থাকে, একটি ফ্লাজেলা থাকে। এটা আজকে আমরা বলি মনোট্রাইকাস। অ্যাট্রাইকাস ফ্লাজেলা নাই, ফ্লাজেলা নেই। ওকে, ফ্লাজেলা নাই, বুঝলাম। এরপরে তাহলে অ্যাট্রাইকাস, মনোট্রাইকাস এবং হচ্ছে তারপরে আমাদের যেটা থাকে অ্যামফিট্রাইকাস, অ্যামফিট্রাইকাস, অ্যামফিট্রাইকাস। তাহলে অ্যামফিট্রাইকাস হচ্ছে দুই দিকে থাকে, তার মানে ওর কয়টা ফ্লাজেলা? দুইটি ফ্লাজেলা থাকে। তাহলে কয়টা ফ্লাজেলা থাকবে? দুইটি যদি ফ্লাজেলা থাকে তাহলে এটাকে আমরা বলবো অ্যামফিট্রাইকাস, অ্যামফিট্রাইকাস। সেফালোট্রাইকাস কি বলা হয়? খেয়াল করো, সেফালোট্রাইকাস। তাহলে সেফালোট্রাইকাস হচ্ছে ভাইয়া ওর, সেফালোট্রাইকাসের গঠনটা কি? একগুচ্ছ ফ্লাজেলা একটা প্রান্তে, একগুচ্ছ ফ্লাজেলা। তাহলে এরকম, এটার ছবিটা এরকম থাকবে। ধরো এই যে অনেকগুলা ফ্লাজেলা একটা প্রান্তে, এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা থাকে। এরপরে যদি আমরা বলি ভাইয়া এই যে সেফালোট্রাইকাসের পরে আরেকটা আছে লোফোট্রাইকাস, লোফোট্রাইকাস। লোফো মানে কি? দুই প্রান্তে, দুই প্রান্তে গুচ্ছ ফ্লাজেলা, মানে দুই প্রান্তেই ফ্লাজেলা থাকবে এরকম গুচ্ছ গুচ্ছ, বান্ডেল বান্ডেল, দুই প্রান্তেই বান্ডেল বান্ডেল থাকবে। লোফো, লোফো মানে দুই পাশে বান্ডেল বান্ডেল করা। সেফালো মানে মাথা, অর্থাৎ ধরো এই মাথার এই দিক থেকে ফ্লাজেলা আছে।
আর লাস্টলি আমাদের থাকে পেরিট্রাইকাস। কি বলা হয়? পেরিট্রাইকাস। তো পেরিট্রাইকাস এটার উদাহরণ হচ্ছে, এটার মানে হচ্ছে সব দিকে, এটার কি সব দিকে ফ্লাজেলা থাকবে, সব দিকে ফ্লাজেলা থাকবে। এখন পেরিট্রাইকাসে সব দিকে যদি আমার এইভাবে করে ফ্লাজেলা 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 এরকম থাকে, তাহলে আমার এখন এই জায়গা থেকে আমার যে প্রশ্নটা আমাকে যেটা তোমাকে দিবে যে এই পেরিট্রাইকাসের উদাহরণটা কি। পেরিট্রাইকাসের উদাহরণ হচ্ছে স্যালমোনেলা, স্যালমোনেলা টাইফি। ঠিক আছে, কি নাম? স্যালমোনেলা টাইফি, স্যালমোনেলা টাইফি। আচ্ছা, স্যালমোনেলা টাইফি। ওকে, স্যালমোনেলা টাইফি এই উদাহরণটা আমাদের আসবে। আরেকটা জিনিস, এই মনোট্রাইকাসের এই উদাহরণটা মনে রাখবে। এটা কাদের দেখা যায়? ভিব্রিও কলেরেই, ভিব্রিও কলেরেই এইটাতে দেখা যায়। ঠিক আছে, তাহলে ভিব্রিও কলেরেই, ভিব্রিও কলেরেইতে আমরা মনোট্রাইকাস অর্থাৎ একটি ফ্লাজেলা দেখতে পাবো, এই ধরনের ব্যাকটেরিয়া। আর পেরিট্রাইকাস মানে সবদিকে ফ্লাজেলা, এমন একটা ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে স্যালমোনেলা টাইফি, স্যালমোনেলা টাইফি। রাইট, স্যালমোনেলা টাইফি। ওকে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো, এই যে অনেকে জানো, অনেকে অ্যান্সার করতেছো, গুড। ইয়ে বললো সাদিয়া আফরিন লিজা, আলিজা সে বলছে, গুড। দুঃখিত নাম ভুল করার জন্য। আমার আবার টার্গেট ডিএমসিতে একটা রেকর্ড আছে, আমি নাম ভুল করছি, আমি ম্যাক্সিমামের নাম ভুল করতাম। ওরা আমার উপরে বলে যে ভাই, ওরা লাস্টের দিন আমার সাথে আমাকে মিস করতেছিল, ওরা বলতেছিল হচ্ছে যে ভাই আপনার আপনার এই ভুল নাম ডাকাটা আমরা মিস করবো। আমি যে আরে কিছু পাইলাম না মিস করার মতো, আমার ওরা বলতেছে আপনার ভুল নাম ডাকাটা মিস করবো। এই হচ্ছে অবস্থা, বুঝছো? হ্যাঁ, ওই ওয়াসিমা একজনের, ওর নাম ছিল ওয়াসিফা, ওরে আমি আকিকা দিয়ে ওয়াসিমা বানাই ফেলছি, মানে এমন ডাকতে ডাকতে অবস্থা খারাপ হয়ে গেছিল। আচ্ছা, যাই হোক, স্যাড লাইফ। আচ্ছা, এবার একজন একজন বলছে আমার নাম তো পড়েনি না, তার নাম কি? তার নাম হচ্ছে, একজন বলছে অ্যামফি মানে, অ্যামফি মানে উভয় পাশে, অ্যামফি মানে উভয় পাশে, বা আমরা এইভাবে লিখি উভয়, উভয় পাশে। জুয়েলের প্রশ্ন উভয়। ওকে, অ্যামফি মানে উভয় দিকে, এরকম উভয় দিকে ফ্লাজেলা আছে, উভয় দিকে ফ্লাজেলা, এটাই আর কি। আর তুমি যেটা বলছো ডিপ্লো মানে দুইটা দুইটা এরকম থাকবে পাশাপাশি। ওকে, আচ্ছা, একজনের নাম বলছে আমি ডাকি না, তার নাম হচ্ছে শানজি। ওকে, তোমার নাম ডাকলাম, তোমার নাম হচ্ছে শানজি। ঠিক আছে, তোমার নাম আজকে পড়ে ফেললাম, শানজি। সালমান, নুসরাত, জিন্নাত, কিছু একটা হবে, জানি না। ওকে, ঠিক আছে। ক্লিয়ার? ও সরি, আমি নাম আবার ভুল পড়ছি। এবার আসো আমরা ব্যাকটেরিয়ার গঠনে, ব্যাকটেরিয়ার গঠনে আমরা যাব। আমরা ব্যাকটেরিয়ার গঠনে কি থাকে, সেটা কি দিয়ে তৈরি, এগুলো নিয়ে আমাদের প্রশ্ন আসে, এবং এই জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সর্বপ্রথমে আমরা একটা কোষ ঝিল্লি আঁকবো। আমরা কি আঁকবো? একটা কোষ ঝিল্লি আঁকি। চলো, এই এরকম একটা ভাঁজ দিলাম, এটা হচ্ছে একটা কোষ ঝিল্লি ব্যাকটেরিয়ার। আচ্ছা, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির বাইরে আমরা একটা কোষ প্রাচীর আঁকি, এই যে এরকম। এটা কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীর। এবং এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল। তাহলে দেখো, ওর তিনটা লেয়ার আমরা আঁকলাম। একদম ভিতরেরটা হচ্ছে কি? এটা হচ্ছে ভাইয়া কোষ ঝিল্লি, এটা হচ্ছে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। এটা হচ্ছে ক্যাপসুল, আর এটা এদিকে একদম মানে মাঝখানে এটা হচ্ছে কোষ প্রাচীর থাকে। কি থাকে?
কোষ প্রাচীর। এখন ওর ক্যাপসুলটা কি দিয়ে তৈরি জানো? এই ক্যাপসুলটা তৈরি হচ্ছে শর্করা দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? শর্করা থাকে, এটা হচ্ছে বেসিক্যালি শর্করা থাকে ক্যাপসুলটা। ক্যাপসুলের কাজ হচ্ছে শর্করা। এখন এই ক্যাপসুলটা ব্যাকটেরিয়াকে কিসে সহায়তা করে? কিসে সহায়তা করে? তো চলো এটা আমরা দেখি। ক্যাপসুলের কাজ হচ্ছে ও ডব্লিউবিসি কে প্রতিরোধ করে। ঠিক আছে, ডব্লিউবিসি কে প্রতিরোধ করবে। তার মানে তার কাজ হচ্ছে ডব্লিউবিসি কে সে কি করবে? প্রতিরোধ করবে, আটকাবে না। ডব্লিউবিসি কে আটকাবে না, তুমি কোনো কাজ করতে পারবে না, তুমি কোনো ক্ষতি করতে পারবে না, এটা এই কাজটা ও করে থাকে। ওকে, তাহলে ডব্লিউবিসি কে প্রতিরোধ করে, ডব্লিউবিসি কে প্রতিরোধ করে। গেল, এই পয়েন্টটা গেল। তাহলে কোষ ঝিল্লি, ওকে ফাইন, ভিতরে কোষ ঝিল্লির এই ব্যাপারটা আসলো। কোষ প্রাচীর, ওকে, কোষ প্রাচীরে এখন দেখো কোষ প্রাচীরে ওর কি থাকে বলতো? পেপটিডোগ্লাইকান, পেপটিডোগ্লাইকান থাকে। কি থাকবে? পেপটিডোগ্লাইকান থাকবে। তো পেপটিডোগ্লাইকান খেয়াল করো, পেপটিডোগ্লাইকান, পেপটিডোগ্লাইকানে এখানে আমার কি থাকবে? আমিষ থাকবে, শর্করা থাকবে, তাই না? পেপটিডোগ্লাইকানে কি থাকবে? আমিষ থাকবে, শর্করা থাকবে। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমার কোষ প্রাচীরে আছে, এই জিনিসটাই আমার কোষ প্রাচীরে থাকে। এগুলো আমরা একটু আগেও পড়ছি যে ভাইয়া কোষ প্রাচীরে এটা থাকবে। ভালো কথা। এখানে একটা ভাঁজের একটা অংশ থাকে, এইটাকে বলা হয় মেসোজোম। কি বলা হয়? মেসোজোম। মেসোজোম নামক অংশ থাকে, মেসোজোম। আচ্ছা ভাইয়া, তারপরে এই জায়গায় আমরা একটু খেয়াল করি ভাইয়া, এইখানে ওর একটা লম্বা এরকম অংশ থাকে, এরকম কাটার মতো এরকম একটা অংশ থাকে, এটাকে বলা হয় পিলি। কি বলা হয়? পিলি, পিলি। ঠিক আছে, সো এটাকে কি বলা হয়? পিলি। এরকম কাটার মতো দুই দিকে অংশ থাকে, এটাকে বলা হয় পিলি। সো পিলি যেই প্রোটিনটা দিয়ে তৈরি, এটাকে বলা হয় পিলিন প্রোটিন। কি প্রোটিন? পিলিন প্রোটিন, পিলিন প্রোটিন, পিলিন প্রোটিন। ঠিক আছে, পিলিন প্রোটিন দিয়ে পিলিটা তৈরি হয়। পিলি কি দিয়ে তৈরি হয় ভাইয়া? পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি হয়, পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি হয়। আর এই দিকে তোমার যে ফ্লাজেলাটা থাকে, এই যে এরকম করে ফ্লাজেলা থাকে, খেয়াল করো, এই যে ফ্লাজেলা, চারদিকে এরকম ফ্লাজেলা থাকে। তো এই ফ্লাজেলা, তাহলে এটা কি বলা হয়? ফ্লাজেলা। তো এই ফ্লাজেলাটা কি দিয়ে তৈরি হয় জানো? এই ফ্লাজেলাটা তৈরি হয়, ফ্লাজেলাটা তৈরি হয় হচ্ছে ফ্লাজেলিন প্রোটিন দিয়ে। কি তৈরি, কি দিয়ে? ফ্লাজেলিন প্রোটিন, ফ্লাজেলিন প্রোটিন দিয়ে এটা তৈরি হয়। তাহলে খেয়াল করো, পিলি তৈরি হয় পিলিন প্রোটিন দিয়ে। পিলি যে অংশটা এরকম কাটার মতো দুই পাশে, এটা তৈরি হয় পিলিন প্রোটিন দিয়ে। আর ফ্লাজেলা তৈরি হয় ফ্লাজেলিন প্রোটিন দিয়ে। ফ্লাজেলা কি দিয়ে তৈরি হবে? ফ্লাজেলিন প্রোটিন দিয়ে। এখন আমাদের যেটা একটু জানতে হয় সেটা হচ্ছে ভাইয়া, এই পিলিটা কাদের থাকে? গনোরিয়া ব্যাকটেরিয়াতে থাকে। কোথায় থাকে? গনোরিয়া ব্যাকটেরিয়াতে এটা থাকবে। গনোরিয়া ব্যাকটেরিয়াতে কি থাকবে? পিলি। কি থাকবে? এই পিলিটা গনোরিয়া ব্যাকটেরিয়াতে থাকবে। এইটাই তোমাকে মাথায় রাখতে হবে। গনোরিয়া ব্যাকটেরিয়াতে কি থাকে? পিলি থাকে। ইম্পর্টেন্ট। সো গনোরিয়া ব্যাকটেরিয়াটা কি? গনোরিয়া ব্যাকটেরিয়াতে যে পিলি থাকে, গনোরিয়া হচ্ছে একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ঠিক আছে, মানে যৌন মিলনের মাধ্যমে এটা ছড়ায় থাকে। আচ্ছা, এরপরে দেখো এইখানে আমাদের যে গোল একটা অংশ থাকে, এটা হচ্ছে কি? প্লাজমিড। এটা কি? এটাকে বলা হয় প্লাজমিড। কি বলা হয়? প্লাজমিড। ঠিক আছে, প্লাজমিড। তাহলে এই যে গোল এরকম একটা দ্বিসূত্রাকার ডিএনএ থাকে, এটাকে বলা হয় প্লাজমিড। এই প্লাজমিড ছাড়াও ওর ভিতরে কি আছে? ওর ভিতরে এরকম ব্যাকটেরিয়াল ক্রোমোজোম এগুলা আছে, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম আছে, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম আছে। আচ্ছা, ভালো কথা, এগুলো সব গেল। মোটামুটি আমরা এই জিনিসগুলো এখানে জানবো। ওর ভিতরে কি আছে? এরকম ভলিউটিন থাকে, যেগুলোতে খাদ্য জমা থাকে। এরকম কি থাকে? ভলিউটিন। কি বলে এগুলাকে? ভলিউটিন থাকে, যেটাতে খাদ্য জমা থাকে। এই হচ্ছে পার্ট, এই হচ্ছে ওর বিভিন্ন অংশের কাজ। এখানে একটা মাঝে মাঝে বলা হয় মেসোজোম, এই যে একটা ভাঁজ, কোষ ঝিল্লিটা যে এখানে একটা ভাঁজ হয়ে গেল, এই ভাঁজটাকে মেসোজোম বলে। সো মেসোজোমের কাজ কি? কোষ বিভাজনে, এই ব্যাকটেরিয়ার কোষ বিভাজনে সহায়তা করে, ব্যাকটেরিয়ার কোষ বিভাজনে। ঠিক আছে, কোষ বিভাজনে। তাহলে আমরা মোটামুটি এই কাজগুলো আমরা যদি পড়তে পারি, তাহলে আমাদের কিন্তু আর কি, আর কিছু লাগবে না। ঠিক আছে।
কি গনোরিয়া গন্ডার? আফসানা মিমি বলে এতক্ষণ পরে, ঠিক আছে, এতক্ষণ পরে এটা কি বই, এটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। ইন্টারেস্টিং কমেন্ট, ইন্টারেস্টিং পার্ট, বাট স্টিল ওকে ফাইন বয়েস, ফাইন। আচ্ছা, এতটুকু সবাই বুঝছো কিনা? গনোরিয়া কি রোগ? হ্যাঁ, ভলিউটিনের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয়। এটার কাজ কি? খাদ্য সঞ্চয় হচ্ছে ভলিউটিনের কাজ। আর প্লাজমিড হচ্ছে বাহক হিসেবে ব্যবহৃত হয়। প্লাজমিড কি? বাহক হিসেবে ব্যবহৃত হয়। একজন বলছে ভাইয়ার আর্ট অনেক সুন্দর, ধন্যবাদ আমার পচানোর জন্য। আমি জানি আমার ঠিক আছে, আমি জানি আমার আর্ট এত সুন্দর না, তবুও তুমি বললা, তুমি একটা মানে নিয়ে বললা আমাকে, ধন্যবাদ। তোমার বলাতে আমি অনেক খুশি হয়েছি, আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছি, এখন আমার খুশিতে নাচতে ইচ্ছা করছে। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। এবার আসো, তাহলে ব্যাকটেরিয়ার যখন আমরা এইগুলো শিখে ফেললাম, এবার আমাদের ব্যাকটেরিয়ার যে বেসিক জনন, ওর জনন কিভাবে হতে পারে, হ্যাঁ। আচ্ছা, একজন বলছে আসলেই সুন্দর, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ। এবার আসো জনন, এবার আমরা পড়বো হচ্ছে ওর জনন নিয়ে। কি নিয়ে পড়বো? জনন, ঠিক আছে, জনন নিয়ে আমরা পড়বো। তাহলে ওর জননের প্রক্রিয়াগুলো জানলেই আমাদের হচ্ছে, বেশি কিছু আমাদের এখান থেকে আসে না। ধরো ওর কিভাবে হয়, দ্বিভাজন হয়। ওর কি হয়? দ্বিভাজন হয়। তার মানে ও জাস্ট দুইটার পার্ট থেকে আলাদা হয়ে যায়। ধরো একটা ব্যাকটেরিয়া ছিল, ওই ব্যাকটেরিয়া থেকে দুইটা পার্ট হয়ে মাঝখানে এরকম হয়ে সে দুইটা পার্ট হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে দ্বিভাজন। তারপরে হচ্ছে যে তোমার তার কি হয়? মুকুলোদ্গম। কি হয়? মুকুলোদ্গম, ঠিক আছে, মুকুলোদ্গম। তাহলে তার মুকুল হয়, সে ব্যাকটেরিয়া থেকে মুকুল বের হয়, ওইটা পরে আলাদা ব্যাকটেরিয়া হয়। তারপরে তার অযৌন জনন। তার কি আছে? অযৌন জনন। তাহলে অযৌন জননটা কি ভাইয়া? অযৌন জননটা হচ্ছে যে এইখানে ভাই আমাকে বলতেছে ওর অযৌন জননে ও দুইটা রেণু তৈরি, একটা হচ্ছে গনিডিয়া, এটা কি? গনিডিয়া। সো গনিডিয়াটা কি? গনিডিয়া হচ্ছে যে ভাইয়া, গনিডিয়ার মধ্যে আমাদের যেটা প্রথমে বলা হয়, গনিডিয়া কি কাজ করে, মানে অযৌন জননের মধ্যে গনিডিয়া তৈরি হয়। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সামনের দিকের একটা খণ্ড, এটাকে বলা হয় গনিডিয়া। তো ওই গনিডিয়া কাদের পাওয়া যায়? এটা লিউকোথ্রিস, ঠিক আছে, লিউকোথ্রিসে পাওয়া যায়। আর আরেকটা যেটা পাওয়া যায়, ধরো গনিডিয়া তো বুঝলাম, লিউকোথ্রিস, গনিডিয়ার কথা আমরা বারবার বলতেছি। এরপরের যেটা আমার এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ভাইয়া ওর এখানে অন্তরেণু তৈরি হয়। ওই যে আমরা তখন বলছিলাম, যখনই তার খাদ্যের অভাব দেখা যায়, অন্তরেণু তখনই তৈরি হয়। তাহলে অন্তরেণু কখন তৈরি হয়? যখন ভাইয়া খাদ্যের অভাব দেখা যায়, তখনই অন্তরেণু তৈরি হয়। অন্তরেণু, তাহলে অন্তরেণুটা কোথায় পাওয়া যাবে? ব্যাসিলাসে, ঠিক আছে, ব্যাসিলাসে। ওকে, একজন বলছে ভাইয়া আপনার আচ্ছা, একজন বলছে ভাই লুঙ্গি ড্যান্স। সরি, আমি ক্লাসের মধ্যে নাচ গানা এগুলো খুব একটা পছন্দ করি না, দুঃখিত, আমি তোমার রিকোয়েস্টই রাখতে পারলাম না। রেহান খান বলছে ভাইয়া তারিফ করা বিশ্বাস করে না। আসলে আমি বিশ্বাস করি না, আমার মনে হয় যায় না আমাদের জোকস হয়ে যাচ্ছে নাকি। আচ্ছা ভাইয়া, ওই ছবির সাথে একটা পোজ নিয়ে দাঁড়ান। না, আমার এসব পোজও লাগবে না, আমার এমনিই লাগবে, ঠিক আছে, আমার পোজ টোজ নেওয়া লাগবে না। আমি তো এমনি দাঁড়ালেই পোজ,
শাহরুখ খানের মতো একটা পোজ দিতে চাইতাম, বাট এখন দিব না, ক্লাসের বাইরে এক সময় তোমাদের সাথে দেখাবো। আমি ক্লাসে আসলে এগুলো পছন্দ করি না খুব একটা পার্সোনালি, আমি দিতে চাচ্ছি না। অন্য সময় বাইরে আসলে অনেক ফাইজলামি করবো। তোমরা যখন পাও, মানে তোমরা যখন চান্স পাবা ইনশাল্লাহ, চান্স পেয়ে তোমাদের সংবর্ধনা দিব, তখন মাস্ট, ঠিক আছে, মাস্ট। আচ্ছা, এবার আসো, এবার আমরা শিখবো হচ্ছে ভাইয়া ব্যাকটেরিয়ার এই রিলেটেড কিছু তথ্য। আমরা যেমন বলি ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন, ঠিক আছে। হোয়াট ইজ ট্রান্সফরমেশন? হোয়াট ইজ ট্রান্সফরমেশন? খেয়াল কর, ট্রান্সফরমেশন হচ্ছে ভাইয়া একটা মৃত ব্যাকটেরিয়া থেকে, অর্থাৎ ধরো পরিবেশের এমনি একটা নর্মাল একটা মৃত ব্যাকটেরিয়া, কি বলছে, একটা মৃত ব্যাকটেরিয়া। এখন এই মৃত ব্যাকটেরিয়া থেকে যখন আরেকটা ব্যাকটেরিয়া, এই মৃত ব্যাকটেরিয়া থেকে যখন ওর ভিতরে জিন ট্রান্সফার হবে, কি ট্রান্সফার হবে, জিন, জেনেটিক উপাদানগুলো যখন এই মৃত ব্যাকটেরিয়া থেকে এইটাতে ট্রান্সফার হবে, এই প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সফরমেশন। তাহলে ট্রান্সফরমেশনে হচ্ছে মৃত ব্যাকটেরিয়া থেকে একটা নর্মাল ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হয়, ঠিক আছে। মৃত ব্যাকটেরিয়া থেকে একটা নর্মাল ব্যাকটেরিয়ায় যখন আমার জেনেটিক উপাদানগুলো ট্রান্সফার হয়, সেটাকে আমরা বলি কি, ট্রান্সফরমেশন। এরপরে আমরা বলি হচ্ছে ট্রান্সডাকশন। সো হোয়াট ইজ ট্রান্সডাকশন? ট্রান্সডাকশন হচ্ছে ভাইয়া, এখানে আমরা বলি ধরো এইটা একটা ব্যাকটেরিয়া ছিল, এইটাও একটা ব্যাকটেরিয়া, দুইটা নর্মাল ব্যাকটেরিয়া, এটা মৃত ওইটা নর্মাল এরকম না, এটা দুইটাই নর্মাল। এখন এই ব্যাকটেরিয়া থেকে জেনেটিক উপাদানগুলা, ধরো একটা কি বাহক ফাজ ভাইরাস, একটা কি ফাজ ভাইরাস দিয়ে এখানে ঢুকলো। তাহলে কি বলছে, একটা নর্মাল ব্যাকটেরিয়া থেকে একটা নর্মাল, এটা হচ্ছে একটা নর্মাল ব্যাকটেরিয়া, সো এই নর্মাল ব্যাকটেরিয়া থেকে ফাজ ভাইরাস এখান থেকে জিন উপাদান নিয়ে এইটাতে নিয়ে গেল। তাহলে দুইটা নর্মাল ব্যাকটেরিয়ার মাঝখানে এখানে একটা ফাজ ভাইরাসের অবদান আছে। সো ভাইরাসটা কি করলো, এখান থেকে উপাদানটা এখানে নিয়ে গেল, তখনই এটাকে আমরা বলি ট্রান্সডাকশন। এটাকে কি বলা হয়, ট্রান্সডাকশন, ঠিক আছে, ট্রান্সডাকশন বলা হয়। ঠিক আছে, এটাকে কি বলে, ট্রান্সডাকশন। ওকে, তাহলে ট্রান্সডাকশন হচ্ছে ভাইয়া একটা নর্মাল ব্যাকটেরিয়া থেকে আরেকটা নর্মাল ব্যাকটেরিয়া ফাজ ভাইরাসের মাধ্যমে যদি জিন ট্রান্সফার হয়ে যায়, জেনেটিক উপাদান এখান থেকে এখানে ট্রান্সফার হয়, তখনই আমরা সেটাকে ট্রান্সডাকশন বলে থাকি। কি বলে থাকি, ট্রান্সডাকশন। মনে থাকবে এতটুকু, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এইগুলা গেল, ঠিক আছে, এগুলা গেল। এবার আমরা আসি, এখানে দেখো ব্যাকটেরিয়ার উপকারিতা ও অপকারিতা। এবার আমাদের টপিক হচ্ছে ভাইয়া এই ব্যাকটেরিয়ার যে এত কিছু বললেন, এদের উপকারিতা কি আর এদের অপকারিতাগুলো কি কি। তাহলে উপকারিতার মধ্যে ফার্স্টে খুবই নর্মাল ব্যাপার, ভাই আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি। এই ভ্যাকসিন তৈরির জন্য কিন্তু আমাদের এই জিনিসটা দরকার, এবং আমরা অ্যান্টিবায়োটিক, তার মানে আমাদের উপকারিতার মধ্যে নাম্বার 1-এ আমরা একসাথে বলতে পারি যে ভাইয়া অ্যান্টিবায়োটিক মানে কি, যেই ঔষধগুলা দিলে আমার ওই ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে যাবে বা মারা যাবে। সো অ্যান্টিবায়োটিক ও ভ্যাকসিন তৈরিতে আমার এই ব্যাকটেরিয়াগুলা ব্যবহৃত হয়। যেমন আমরা এই যে ডিপথেরিয়া, ডিপিটি ভ্যাকসিন বলা হয়, ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, তো এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা হচ্ছে যে এই ভ্যাকসিনগুলো ওই ব্যাকটেরিয়া থেকে বানানো হয়, ব্যাকটেরিয়াটা থেকে আমরা এটা বানায় থাকি। ওকে, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে মাটির উর্বরতা। ঠিক আছে, তো মাটির উর্বরতায় খেয়াল করো একটু, মাটির উর্বরতায় যদি আমরা আসি, মাটির উর্বরতাটা, তো মাটির উর্বরতার মধ্যে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আমরা যখন যদি এটাকে একটু বলতে চাই মাটির উর্বরতার মধ্যে, তাহলে আমাদের ফার্স্টেই চলে আসে নাইট্রোজেন সংবন্ধন। কি বলছে, নাইট্রোজেন সংবন্ধন, অর্থাৎ বাতাসের নাইট্রোজেনগুলোকে আমরা কি করব, আমরা হচ্ছে উদ্ভিদের মধ্যে সংবন্ধন করব। বাতাসের নাইট্রোজেনগুলোকে আমরা সংবন্ধন করব, মানে নাইট্রোজেনটাকে আমরা কি করব, আমরা হচ্ছে
যৌগে পরিণত করব। সো এই যে দেখো নাইট্রোজেন সংবন্ধন অর্থাৎ বাতাসের নাইট্রোজেনকে যৌগে পরিণত করা, এই জিনিসটা নাইট্রিফিকেশন। এখন এইটার জন্য কোন ব্যাকটেরিয়াগুলো কাজ করে আমাদের জন্য এইটাই লাগবে, যে এই যে নাইট্রোজেনগুলোকে যুক্ত করে সে কি করতেছে, নাইট্রোজেন যৌগ বানাচ্ছে, এই কাজটা কোন ব্যাকটেরিয়াগুলো করে। তো যখন আমরা ব্যাকটেরিয়ার মধ্যে যাব তখন আমাদের নামগুলো চলে আসে, এটা আমরা মনে রাখবো ক্যাপ। কি মনে রাখবো? ক্যাপ। ক্যাপ। সো ক্যাপের মধ্যে দেখো ক্যাপ সি ক্লস্ট্রিডিয়াম, কি আছে? ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে। এ অ্যাজেটোব্যাক্টর, এ অ্যাজেটোব্যাক্টর, অ্যাজেটোব্যাক্টর। ওকে। পি, পি দিয়ে আমরা মনে রাখবো সিউডোমোনাস, 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 ঠিক আছে, সিউডোমোনাস। তাহলে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজেটোব্যাক্টর, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজেটোব্যাক্টর, সিউডোমোনাস, এই তিনটা ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের নাইট্রোজেন সংবন্ধনে কাজ করে। তাহলে এটা আমরা মনে রাখবো ক্যাপ দিয়ে, সহজে মনে রাখবো যে ভাই এগুলো আমাদের অনেক প্রয়োজন, ইম্পর্টেন্ট আসতে পারে। আচ্ছা, এরপরে আমাদের বলছে নাইট্রিফিকেশন। এই নাইট্রিফিকেশনটা কি? মানে আমি নাইট্রেট যৌগ তৈরি করব। নাইট্রিফিকেশন মানে নাইট্রেট যৌগে পরিণত করব। উদ্ভিদের জন্য এই নাইট্রেট উপাদানটা অনেক দরকার। তাহলে নাইট্রিফিকেশন কি ভাইয়া? নাইট্রিফিকেশন হচ্ছে নাইট্রেট তৈরি করা, নাইট্রেট যৌগ তৈরি করা, ঠিক আছে, নাইট্রেট তৈরি করা, ভালো কথা। এখন এই নাইট্রিফিকেশনটা আমার কোন ব্যাকটেরিয়া? ঠিক আছে, নাইট্রিফিকেশনটা আমার কোন ব্যাকটেরিয়া করে থাকে? এটা হচ্ছে আমরা বলি নাইট্রোসোমোনাস, নাইট্রোমোনাস ও নাইট্রোব্যাক্টর। ওকে, তো নাইট্রোমোনাস এবং নাইট্রোকক্কাস। আচ্ছা, নাইট্রোব্যাক্টরের জায়গায় আমরা এরকম একটা দিতে পারি, নাইট্রোকক্কাস দিতে পারি। ওকে, নাইট্রোকক্কাস, ঠিক আছে। তাহলে নাইট্রোসোমোনাস আর নাইট্রোকক্কাস, নাইট্রোসোমোনাস আর হচ্ছে নাইট্রোকক্কাস, এইটা হচ্ছে নাইট্রিফিকেশন। এটা কি? নাইট্রিফিকেশন, অর্থাৎ নাইট্রেট তৈরি করে, নাইট্রেট তৈরি করে, নাইট্রোমোনাস এবং নাইট্রোকক্কাস, নাইট্রোকক্কাস। আচ্ছা, গেল তাহলে ভাইয়া। হ্যাঁ, এই জিনিসটা তোমাদের জানা লাগবে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সো এইটুকু ভালো করে দেখবা, নাইট্রিফিকেশন এবং নাইট্রোজেন সংবন্ধন। এটা ছাড়া এরপরে তোমাদের জন্য কি আছে খেয়াল করো। এরপরে আছে হচ্ছে ভাইয়া, মানে যেগুলো হচ্ছে যে আমরা বলি যে কীটপতঙ্গ বিরোধী, মানে যেই ব্যাকটেরিয়াগুলা আমাকে হচ্ছে পতঙ্গ নাশক, মানে পোকামাকড়কে নষ্ট করে ফেলবে। সো পোকামাকড় এটা ভালো দিক, তাহলে আমরা বলতে পারি কীটনাশক। ধরো এরকম কীটনাশক, কোন ব্যাকটেরিয়াগুলো কীটনাশকের মতো ভালো কাজ করবে, যেগুলো আমার পোকামাকড় মেরে ফেলবে, এটা তো ভালো দিক, তাই না? পোকামাকড় মেরে ফেললে এগুলো আমার ক্ষতি করতে পারবে না আর উদ্ভিদের। তাহলে কীটনাশক হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, বা আমরা বিটি বলি, বিটি থুরিনজিয়েন্সিস, ঠিক আছে, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। আচ্ছা, কীটনাশকের ব্যাপার গেল। এবার আসি আমরা যে ভাইয়া যদি আমাদের বলে চামড়া শিল্পে, চামড়া শিল্পে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়? চামড়া শিল্পে, চামড়া শিল্পে আমরা জানি ভাইয়া ব্যাসিলাস। চামড়া শিল্পে কোনটা? ব্যাসিলাস, চামড়া শিল্পে ব্যাসিলাস। বাট যদি ভাইয়া পাট শিল্পে, পাট শিল্পে আঁশ ছাড়ানোর জন্য আমরা কি ব্যবহার করি? পাটের ক্ষেত্রে আমরা কোন ব্যাকটেরিয়া ব্যবহার করি? খুবই ইম্পর্টেন্ট এগুলো অ্যাডমিশনের জন্য। তাহলে পাটের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে ভাইয়া ক্লস্ট্রিডিয়াম। কি বলি? ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম। তাহলে পাটের ক্ষেত্রে আমরা বলে থাকি ক্লস্ট্রিডিয়াম এবং চামড়ার ক্ষেত্রে আমরা বলে থাকি ব্যাসিলাস। তাহলে পাটের ক্ষেত্রে ক্লস্ট্রিডিয়াম, চামড়ার ক্ষেত্রে ব্যাসিলাস, মনে থাকবে, চামড়ার ক্ষেত্রে ব্যাসিলাস। ওকে, ব্যাকটেরিয়ার নামগুলো ভাই অনেক সুন্দর। হ্যাঁ, আসলে ঠিক হৃদয় ভাইয়ের মতো সুন্দর, তাই না? হৃদয় ভাই যেমন পচা দেখতে, তাও তোমরা বলো মাঝে মাঝে না ভাই আপনারা সান্ত্বনা দেই, তো ওইরকম অবস্থা। আচ্ছা, যেটাই হোক, ওকে, তাহলে এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো মোটামুটি, এগুলো তোমাদের হয়ে যাবে, এর বাইরে তোমাদের কিছু দরকার পড়বে না আস্তে আস্তে। আচ্ছা, আরেকটা ব্যাপার যে আমরা দুগ্ধ শিল্পে ব্যবহার করি
এইগুলোর মধ্যে দুগ্ধ শিল্পে যদি বলা হয়, দুগ্ধ শিল্পে, তাহলে দুগ্ধ শিল্পে আমরা বলি ওই যে ল্যাক্টোব্যাসিলাস, হ্যাঁ, ল্যাক্টোব্যাসিলাস, এগুলো হচ্ছে যে আমার কি, এগুলো হচ্ছে আমার দুগ্ধ শিল্পে এগুলা ব্যবহৃত হয়। দুগ্ধ শিল্পে এই ব্যাকটেরিয়াগুলা দই তৈরিতে এগুলোতে আমরা ব্যবহার করে থাকি। এরপরে আমাদের ভিটামিন তৈরিতে, আমাদের দেহে ভিটামিন তৈরিতে কোন ব্যাকটেরিয়া, ভিটামিন তৈরিতে আমাদের থাকে হচ্ছে ইকোলাই। কোনটা? ইকোলাই, ঠিক আছে, ইকোলাই ভিটামিন তৈরিতে ইকোলাই। এবং 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 হচ্ছে ভাইয়া আমার হচ্ছে পয় নিষ্কাশনে হচ্ছে তোমার আমরা বলে থাকি জুগলিয়া রেমিগেরা। ঠিক আছে। হ্যাঁ, তাবাসসুম অবশ্যই বলছে ভাইয়া, বেগুন বলছিলেন, হ্যাঁ এটা কয়েক জায়গায় আবার এটা ইয়ে আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই নেমগুলো মনে রাখতে হবে, পড়তে গিয়ে ভেঙে যাচ্ছে, কষ্ট না, কষ্ট। শর্ট সিলেবাসের এইটুকু পড়তে যদি তোমাদের কষ্ট হয় তাহলে তো ভাই আসলেই জীবন কষ্টের হয়ে যাবে, তাই না? জীবন আসলেই কষ্টের হয়ে যাবে। কষ্টের হতে দিও না। হ্যাঁ, এগুলো বললেই হবে, ঠিক আছে, এগুলো পড়লেই হবে। আমি একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, একদম ইম্পর্টেন্ট এগুলা। আচ্ছা, এরপরে আসি, হঠাৎ করে কি জানি টান পড়লো। এবার দেখো অপকারিতা। ঠিক আছে, অপকারিতাটা কি? অপকারিতা হচ্ছে যে ভাইয়া এখানে তুমি একটু খেয়াল করো, অপকারিতার মধ্যে আমাদের যেগুলা মানে কি কি, মানব দেহের মানব রোগ, তাই না? মানব রোগ, তাহলে মানব রোগের মধ্যে কি আছে, কি, যেমন ধরো বিভিন্ন রোগে আমরা বলি, এক একটা রোগের ব্যাকটেরিয়ার নামগুলো আমাদের অনেক আসে, যেমন যক্ষা। তাহলে যক্ষারটা কি? যক্ষারটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যক্ষা। তারপরে ধরো আমাশয়, তোমাকে বলছে আমাশয়, ঠিক আছে। আমাশয় কি? ব্যাসিলাস ডিসেন্ট্রি। ব্যাসিলাস, দেখো ওদের রোগগুলোর নামের শেষে, ব্যাকটেরিয়ার নামের শেষ দিয়ে তুমি বুঝে যাবা। আমাশয়ের ইংরেজি কি? ডিসেন্ট্রি, আমরা বলি ডিসেন্ট্রি। হ্যাঁ, এই যে দেখো এটা হচ্ছে আমাশয়। আবার ধরো আমি বলবো হচ্ছে টাইফয়েড রোগ, তাহলে টাইফয়েড কি দিয়ে হবে? ব্যাকটেরিয়ার নাম কি? স্যালমোনেলা টাইফি। দেখছো নামের মধ্যেই আছে টাইফি, স্যালমোনেলা টাইফি, দেখছো নামের মধ্যে। তুমি নিউমোনিয়া বলো, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াই নামের মধ্যে আছে। অ্যানথ্রাক্স বলো, ব্যাসিলাস অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স রোগ কি দিয়ে হয়? ব্যাসিলাস অ্যানথ্রাক্স, নামের মধ্যেই আছে। সেগুলো কিন্তু সোজা, আমি একটু পড়লেই পারবো। ধরো আমারে বলছে টিটেনাস, তাহলে এটার উদাহরণ কি? ক্লস্ট্রিডিয়াম টিটেনি, তাহলে এই দেখছো ক্লস্ট্রিডিয়াম টিটেনি, তাহলে টিটেনাস নামের সাথে মিল আছে। এইগুলো তো ভাই দেখলেও পারা যাবে না? ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ওকে, মনে থাকবে। ওকে, ক্লাস পিডিএফটা তাড়াতাড়ি দিলে, হ্যাঁ দিবে। ওকে,
তাহলে আমাদের মোটামুটি এই পয়েন্টগুলো হয়ে গেল যে ভাইয়া অ্যাকচুয়ালি আমাদের এখানে কি আছে। তাহলে টিটেনাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি এগুলো আমাদের হয়ে গেল। আরেকটা যেটা ভাইয়া আমাদের হুপিং কাশি, আমাদের কি আছে? হুপিং কাশি, হুপিং কাশি, ঠিক আছে, হুপিং কাশি। তো হুপিং কাশির জন্য হুপিং কাশি এটা আমরা কি দিয়ে মনে রাখবো? হুপিং কাশি, খেয়াল করো, হুপিং কাশি এটা আমরা মনে রাখি হচ্ছে বর্ডাটেলা, বর্ডাটেলা পার্টুসিস। এইটা একটু আলাদা করে ভালো করে মনে রাখো, বর্ডাটেলা পার্টুসিস। তাহলে বর্ডাটেলা পার্টুসিস কি? এটা হচ্ছে হুপিং কাশি। হুপিং কাশি কি দিয়ে হয়? বর্ডাটেলা পার্টুসিস। হুপিং কাশি কি দিয়ে হয়? বর্ডাটেলা পার্টুসিস। তাহলে এই যে নামগুলা, এই নামগুলা তোমাকে খুব ভালো করে বারবার পড়তে হবে, বারবার পড়ে শিখতে হবে, একদম ভালো করে আয়ত্তে রাখতে হবে, ঠিক আছে? ওকে, টিটেনাস কি? একজন বলছে টিটেনাস কি ভাই? ধনুষ্টঙ্কার, মানে তোমার এইগুলা এরকম কোনো একটা অংশ বেঁকে যেতে পারে, এই যে জায়গাগুলো বেঁকে যায় এগুলো এরকম বেঁকে যায়, হ্যাঁ, এই জায়গাগুলো ধনুষ্টঙ্কারে। আচ্ছা, হুপিং কাশি প্রচুর কাশি হয়। টাইফয়েডে হচ্ছে যে তোমার মানে ক্ষুদ্রান্তের এই জায়গায় আলসার হয়, বিভিন্ন ধরনের আলসার দেখা যায়। টাইফয়েড, জ্বর হয়, এগুলো আমাশয়ে, আমাশয়ে হচ্ছে রক্ত হয়, পায়খানার সাথে রক্ত বের হয়, এই কথাগুলো বলছে। আচ্ছা, এগুলো হচ্ছে মানব দেহের রোগ, ওকে, আমরা বুঝলাম। এখন কিছু রোগ আছে যেগুলো যৌনবাহিত। কি এগুলা? যৌনবাহিত রোগ আছে, যৌনবাহিত রোগ। তো যৌনবাহিত রোগগুলা কি তুমি একটু খেয়াল করো, যৌনবাহিত রোগগুলা কি? তো যৌনবাহিত রোগের মধ্যে নাম্বার 1 এটা হচ্ছে যে আমরা বলে থাকি যৌনবাহিত রোগ, সেটা হচ্ছে সিফিলিস। তো প্রথমে যদি আমরা বলি সিফিলিস, তাহলে সিফিলিস কি? সিফিলিস কি দিয়ে হয়? ট্রেপোনেমা প্যালিডাম, ট্রেপোনেমা প্যালিডাম। তাহলে এভাবে মনে রাখি, টিপি, টিপি, ঠিক আছে? সিফিলিস কি দিয়ে হয়? টিপি, ট্রেপোনেমা প্যালিডাম, এই ব্যাকটেরিয়া দিয়ে সিফিলিস হয়ে থাকে। এটা যৌনবাহিত রোগ, এটা কি যৌনবাহিত। দ্বিতীয়ত হচ্ছে গনোরিয়া, গনোরিয়া এটা কি দিয়ে হবে? নিসেরিয়া গনোরি, ঠিক আছে, নিসেরিয়া গনোরি, নিসেরিয়া গনোরি, ঠিক আছে, নিসেরিয়া গনোরি। তাহলে এই যে গনোরিয়া, এরপরে এগুলা তোমাদের জানলেই হবে, এখানে আর তোমাদের কিছু দরকার নাই এখানে, আর আশা করি তোমাদের কিছু দরকার পড়বে না। তাহলে মানব দেহের এই রোগের ব্যাপারগুলা এখন সেম ভাবে ধরো আমরা বলে থাকি উদ্ভিদের সে রোগ করে, যেমন ধানের হচ্ছে যে ব্লাইট রোগ, ধানের ব্লাইট রোগ করে থাকে। তারপরে হচ্ছে গিয়ে ধরো তোমার আমরা বলে থাকি গমের টুন্ড রোগ, আখের রোগ। তাহলে এই যে গম, আখ, ধান এগুলাতে কিন্তু সে রোগ করে থাকে, তাই না? এগুলাতেও সে রোগ করে থাকে। আচ্ছা, গনোরিয়া হলে কি সমস্যা হবে? এটা তো এখন বলা যাইতেছে না গনোরিয়া হলে। তবে তোমাদের একটা ইয়ে বলি, গনোরিয়াতে হচ্ছে যে তোমার ওই জননাঙ্গে বিভিন্ন ধরনের ক্ষত তৈরি হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের ক্ষত হয়, লেশন আমরা বলি, ওই ক্ষতগুলা হয়, হ্যাঁ। আচ্ছা, এই যে একটা বাজে প্রশ্ন, একটা বাজে একটা প্রশ্ন, হ্যাঁ, বাজে একজন প্রশ্ন করছে সে বাথরুমে যাবে। তো তোমার বাথরুমে গেলে তুমি যাও, তোমার কি আটকে রাখছে কেউ? চাপ দিয়ে বলে রাখছে যে না তুমি বাথরুমে যাবা না? হ্যাঁ, যাও। তাও এইগুলাই বলে যাওয়ার লাগে নাকি? আজব ব্যাপার তো, যত সব বুঝি না, তোমাদের হিসেব নিকাশ বুঝি না। আচ্ছা, তাহলে এটা আমরা মোটামুটি পারবো, তাই তো? এটা আমরা পারবো। এবার দেখো, তাহলে উদ্ভিদের রোগ হয়, এরপরে আর কিছু মানে যেমন বলা হয় যে খাদ্য পচনে একটা ব্যাকটেরিয়ার কথা বলা আছে। কি বলা আছে? খাদ্য পচনে একটা ব্যাকটেরিয়ার কথা বলা আছে। তাহলে এই খাদ্য পচনে ব্যাকটেরিয়ার নাম কি? ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। তাহলে এইটা দিয়ে হচ্ছে যে তোমার ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম থেকে আমরা কি পাবো বলো তো? এটা আমরা বোটুলিন টক্সিন পাবো, বোটুলিন পাবো, যে বোটুলিন খাদ্যের পচন ঘটায়, খাদ্যের পচন ঘটায়, ঠিক আছে, খাদ্যের পচন ঘটায়। আচ্ছা, খাদ্যের পচন ঘটায়, তাহলে এইগুলো মনে রাখবা। বোটুলিনটা হচ্ছে একটা বিষাক্ত পদার্থ যেটা খাদ্যের পচন ঘটাবে, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। আবার যদি বলে পানি দূষণ, তাহলে পানি দূষণ আবার কে করে? পানি দূষণ হচ্ছে তোমার কলিফর্ম ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া? কলিফর্ম ব্যাকটেরিয়া, ঠিক আছে,
কলিফর্ম ব্যাকটেরিয়া। আবার যদি বলে মাটির উর্বরতা, এগুলা থেকেই প্রশ্ন আসে ভাইয়া, এই যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিসগুলা থেকে। মাটির উর্বরতা নষ্ট, মাটির উর্বরতা নষ্ট করতে তোমার কি দরকার? মাটির উর্বরতা নষ্ট করতে হচ্ছে আমরা বলে থাকি যে ব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স, ব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স, মানে সে নাইট্রেটগুলোকে নষ্ট করে দেয়, নাইট্রেটগুলোকে ভেঙে দেয়, ঠিক আছে? ব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স, ব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স, ব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স। ওকে, ব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স। একজন বলছে ভাই এগুলো মেডিকেল আসলো না কেন? তো মেডিকেলে যে তোমার অন্য জিনিসগুলো আসবে না, এগুলা তো তোমার কেউ বলে নাই, তাই না? যেগুলো এগুলো থেকে তোমাদের যে কোনো টাইমে মেডিকেল কেন, ইভেন তুমি ঢাকা ভার্সিটিতেই তুমি দেখা গেল ভাইয়া এই ব্যাকটেরিয়া টপিক থেকে না একটাও প্রশ্ন দেয় না, এটাও হইতে পারে। দেখা গেল খালি ম্যালেরিয়া থেকে প্রশ্ন দিচ্ছে। আবার এমনও হইতে পারে ভাই পুরো ভাইরাস ম্যালেরিয়া থেকে খবর নাই, ব্যাকটেরিয়া থেকে 2টা প্রশ্ন তুলে দিচ্ছে। কোনো জায়গায় কোনো কিছু তোমাকে তুমি অ্যাকচুয়ালি প্রেডিক্ট করতে, হ্যাঁ, কোনো জায়গায় তুমি এগুলা বলতে পারবা না। কেউ যদি বলে যে না আমি হচ্ছে যে এটা করব বা আমার এইগুলা কমন পড়বে, এগুলো আসলে ভুয়া কথা, এগুলা ভুয়া কথা। দেখছো হৃদয় ভাইকে আজকে একটা পোস্ট দিতে দেখছো যে আমার এটাতে কমন পড়ছে? আমি বলছি আমার কি কম পড়ে না? আমি কি ক্লাসে ওগুলো খুঁটিনাটি ওদেরকে বুঝায় পড়াই নাই? আমি বলছি যে এটা আমার থেকে হুবো। এরকম দেখতে গেলে আমি অনেকগুলো কমন পাবো, যে এইটা আমার থেকে কমন পড়ছে, ওইটা আমার থেকে কমন পড়ছে, ওইটা আমার থেকে কমন পড়ছে, এগুলো বলা যায়। আমি অনেক দেখাইতে পারবো যে আমি এটা বলছি, আমি বুঝাইছি এই জিনিসগুলো আসবে। এগুলো বলে তো কোনো লাভ নাই, মানে বলে কি হবে? বললে কি আমার ওর নাম্বার বাড়বে? মানে এটা কি লাভ? আমার যে স্টুডেন্ট তারা জানে। এখন হ্যাঁ, প্রশ্ন কঠিন আসছে, কনসেপচুয়াল আসছে। এখন এটা তারা হয়তো এত ডিপলি পড়ে নাই, এত ডিপলি একাডেমিকে পড়ে নাই, এটা এখন ধরো একটা ইয়ে থাকে এই জিনিসটা। একজন বলছে ভাইয়া এর বাইরেও কি পড়া লাগবে? এর বাইরেও পড়া লাগবে কিনা? এর বাইরে মূল বইটা পড়বা, মূল বইটা দাগানো জিনিসগুলো একটু ভালো করে দেখে যাবা, দাগানো জিনিসগুলা দেখে যাবা, ঠিক আছে? দাগানো জিনিসগুলা দেখে যাবা, মূল বইয়ের বাইরে দাগানো জিনিসগুলা দেখে যাবা, তাইলে আর কিছু লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এগুলো গেল। আর এদের মধ্যে উদ্ভিদে রোগ তৈরি করে, উদ্ভিদে কোথায় উদ্ভিদে রোগ তৈরি করে কারা, কোন কোন উদ্ভিদে রোগ হয় এগুলো জানবা। কোন কোন উদ্ভিদে ব্যাকটেরিয়া রোগ তৈরি করে? তাহলে এটা হচ্ছে গম। কোথায় কোথায় আমরা এভাবে একটু লিখে দেই, গম। তারপর হচ্ছে গমের টুন্ডু রোগ। কি রোগ? টুন্ডু রোগ, টুন্ডু রোগ গমে। তারপরে হচ্ছে গিয়ে তোমার ধান, ঠিক আছে? ধানের ব্লাইট রোগ, পাতা ধসে পড়ে সবকিছু, ধান। তারপরে হচ্ছে আলু, আলুর স্ক্যাব রোগ। কি রোগ? স্ক্যাব রোগ, আলু। ওকে, আলুর এটা ব্যাপারটা বলা হচ্ছে। তাহলে গম, তারপর হচ্ছে ধান, আলু, আলুর এই স্ক্যাব রোগ। তারপরে হচ্ছে যে আমাদের এখানে তোমার গম, ধান, আলু আছে। তারপরে হচ্ছে আমরা আরেকটা নাম বলে থাকি তোমাদের, তাহলে দিব অনেক সময় ইয়েতে, আখে, এই যে আখেরটা বলে থাকি, আখের একটা রোগ হয়, ঠিক আছে? আখ, এই যে আমরা আখ খাও না, এই আখেরও রোগ হয়। তারপর লেবুর রোগ হয়, লেবুর হচ্ছে ক্যাঙ্কার রোগ হয়। লেবুর কি রোগ হয়? ক্যাঙ্কার রোগ হয়, ক্যাঙ্কার রোগ হয়। তাহলে এই যে লেবুর এগুলো মনে রাখবা, ক্যাঙ্কার। তাহলে এই জিনিসগুলা আমাদের দরকার, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের দরকার, ফাইন। আচ্ছা, দাগানো বইয়ের পিডিএফ তোমরা এগুলা তোমার হচ্ছে যে এখনো পড়ো নাই, আচ্ছা তোমরা পাবা, এগুলা টেনশন নিও না। তোমাদের দাগানো বইয়ের এগুলা তোমরা একটা পিডিএফ অনেক আগে দিয়েছিলাম, হয়তো তোমাদের অনেকের কাছে এখন এটা নাই হয়ে গেছে। এখন কি করব? আচ্ছা দিব নে তোমাদেরকে, আমি এটা আরেকবার দিব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা যদি একটু এখন সবাই একটু মনোযোগ দাও, দেখো ভাইরাস আর ব্যাকটেরিয়ার পার্থক্য শিখবো, 5টা পার্থক্য শিখবো। কি শিখবো? ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্য, এটা আমাদের রিটেনের জন্য আমরা শিখে নিব, রিটেনের জন্য, ঠিক আছে? ভাইরাস ভার্সেস ব্যাকটেরিয়া, ভাইরাস ভার্সেস ব্যাকটেরিয়া। ওকে, নাম্বার ওয়ান,
ভাইরাস ভার্সেস ব্যাকটেরিয়া। নাম্বার 1 হচ্ছে, আচ্ছা দাঁড়াও, প্রথমে আমাদের এখানে কি আছে, তাহলে ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে যদি আমরা প্রথমে বসি, যে ওদের কোষ, ওদের কি আছে, ওরা কি অকোষীয়? ওরা অকোষীয়, হ্যাঁ ওরা অকোষীয়। ভাইরাসের কোনো কোষ নাই, ওরা অকোষীয়। আর এরা হচ্ছে কেমন, এরা ব্যাকটেরিয়াগুলা কেমন, ব্যাকটেরিয়াগুলা হচ্ছে ভাইয়া এরা অকোষীয়, মানে এরকম কোনো কথা বলা হয় না ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ব্যাকটেরিয়া হচ্ছে ভাইয়া আদিকোষীয়। ব্যাকটেরিয়া কেমন, ব্যাকটেরিয়া হচ্ছে ভাইয়া আদিকোষীয়। আচ্ছা, ওদের আকার, 2 নম্বরে আসে ওদের আকার কেমন। সো আমরা জানি ভাইরাস অতি আণুবীক্ষণী। ভাইরাস কেমন, অতি আণুবীক্ষণিক। ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক এবং ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক। ব্যাকটেরিয়াটা কেমন, আণুবীক্ষণিক। ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক। তার মানে ভাইরাসটা একটু ছোট, মানে অনেকটাই ছোট, ব্যাকটেরিয়া তার থেকে একটু বড়। ব্যাকটেরিয়া কি, তার থেকে একটু বড়, এটা হচ্ছে আণুবীক্ষণিক। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, তাহলে কোষ গেল, এই আকারের ব্যাপার বলল, ভালো কথা, সবই ভালো কথা। 3 নম্বরে ভাইয়া বলছে ওদের ক্যালাসনের ব্যাপার নিয়ে। ক্যালাসন, এখন ওকে ক্যালাসন করা যায়, করা গেলেও যা নর্মাল, ও ভাইরাসের মতোই আছে। তবে ওকে ক্যালাসন করলে বৈশিষ্ট্য নষ্ট হয়। মানে ওকে তুমি ক্যালাসন করলে ওর বৈশিষ্ট্য নষ্ট হবে। ওকে তুমি নর্মালি ক্যালাসন করতে পারবা, ওকে না ক্যালাসন করতে পারবা, ঠিক আছে, ওকে ক্যালাসন করতে পারবা, কিন্তু ওইটাকে করা যায় না। আচ্ছা, ব্যাকটেরিয়াকে করলে তুমি নষ্ট হয়ে যাবে, ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট, বংশবৃদ্ধি। খেয়াল করো, বংশবৃদ্ধি, এটা আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমি একটা রিটেনের টপিক পড়াচ্ছি, এটা রিটেনের জন্য ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিটেনে এগুলো আসতে পারে, ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য, ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্য রিটেনে আসতে পারে। তাহলে বংশগতীয়, খেয়াল করো, বংশবৃদ্ধি, এটা আমরা মনে রাখবো, বংশবৃদ্ধি। এখন ভাইরাস সজীব কোষ ছাড়া ও বংশবৃদ্ধি করতে পারে না। কি বলছে, সজীব কোষ ছাড়া, তার মানে ওর বংশবৃদ্ধির জন্য কোনো একটা সজীব কোষ প্রয়োজন, তাই না? ও আরেকজনের দেহ ছাড়া নিজে পারে না। ভাইরাস কিন্তু নিজে যে সংখ্যাটাকে বাড়াবে, এটা ভাইরাসের পক্ষে সম্ভব না। কিন্তু আমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভাইয়া, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটা বলছে যে ওর সজীব কোষের বাইরেও ও নিজে করতে পারবে। তার মানে ও ব্যাপারটা হচ্ছে ও নিজেই বংশবৃদ্ধি করতে পারে। ঠিক আছে, নিজেই বংশবৃদ্ধি করতে পারে। আচ্ছা, এটা গেল 4 এবং 5। 5-এর মধ্যে আমাকে বলছে, 5-এর মধ্যে কি বলছে, আচ্ছা কোষ আকার, ক্যালাসন, বংশবৃদ্ধি। 5-এর মধ্যে আমাকে যেটা বলছে এইখানে, তোমাকে ডিএনএর ব্যাপারটা একটু দেখো। ও ডিএনএ আরএনএ এটা নিয়ে আমরা দেখবো একটু, ডিএনএ আরএনএর মধ্যে। তাহলে দেখো, ডিএনএ আরএনএর মধ্যে এখানে যেটি কথাটা বলছে যে ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ অথবা আরএনএ থাকে, যে কোনো একটা, ডিএনএ অথবা আরএনএ থাকে। আমি কিন্তু বলছি ডিএনএ অথবা আরএনএ, যে কোনো একটা থাকবে। তবে ব্যাকটেরিয়াতে একই সাথে থাকে, ডিএনএ ও আরএনএ থাকে। ব্যাপারটা বুঝছো? তাহলে একটাতে ডিএনএ অথবা আরএনএ থাকে, আর একটা হচ্ছে ডিএনএ প্লাস আরএনএ, এটা থাকে। ওকে, ঠিক আছে। তাহলে এই পার্থক্যগুলা তোমাদের প্রচুর এসে থাকে, এগুলা তোমাদের প্রয়োজন, ঠিক আছে, মনে রাখতে হবে। এগুলো মনে থাকবে। আচ্ছা, তাহলে এই তো এতটুকু তোমাদের পড়লেই হচ্ছে, এখানে তোমাদের আর কিছু লাগবে না, আর কিছু দরকার নাই। তাহলে মোটামুটি আমাদের এতটুকু। এবার আসি আমরা, এইটুকু সবাই তুলে ফেলছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, একজন বলছে আজ থেকে এই গ্রুপের সকল মেয়ে আমার বোন। ঠিক আছে, ধন্যবাদ, উপকৃত হলাম। হ্যাঁ, ঠিক আছে, গুড থিং। তাহলে তোমরাও আমার বোন, ঠিক আছে।
তোমরা সবাই আমার ছোট বোন। বোন বোন আমার এই মোবাইলটার বয়স আমি বিপিতে যতদিন জয়েন করছি ততদিন হয়ে গেছে। মোবাইলটা চেঞ্জ করব। বিপিতে হয়ে গেছে প্রায় ধরো 2 বছরের মতো, মোবাইলটার বয়সে 2 বছর না, বিপিতে 2 বছর হয়েছে না, 1.5 বছর হয়েছে। ওকে ওকে, তাহলে আমাদের মোটামুটি আর বেশি কিছু নাই, বাকি নাই খুব একটা। আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। ওকে চলো। কি মিমি ওরা কান্নাকাটি করে, মিমিয়া ফারজানা ভাইয়া হ্যাঁ এবার আসো যে এরপরে কি? এরপরে ভাইয়া রোগ হয় ধানের যে ব্লাইট রোগ, ধানের ব্লাইট রোগ, ধানের ব্লাইট রোগ। এখন তুমি একটু খেয়াল করো ভাইয়া, ধানের যে ব্লাইট রোগ, এই ধানের ব্লাইট রোগে কি হয় কি না হয় এগুলো নিয়ে আমাদের জানতে হবে। ধানের এখন কি হয় না হয় এগুলো থেকে মূল ব্যাপার হচ্ছে যেটা আমাদের অ্যাডমিশনে আসে আগেই, ভাই ওর জীবাণুটার নাম জ্যান্থোমোনাস অরিজেই। জ্যান্থোমোনাস অরিজেই হচ্ছে ধানের ব্লাইট রোগের। আচ্ছা, এখন এই ব্যাকটেরিয়াটা কেমন জানো? এই ব্যাকটেরিয়া দিয়ে যে হয়, এই ব্যাকটেরিয়াটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ। এটা কি একটা, এটা মনে রাখবা, এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই জ্যান্থোমোনাস অরিজেই কি দিয়ে হয়? এটা দিয়ে হয়। এটা কেন হয়, কখন হয়, ঠিক আছে? কেন হয়? যখন তোমার অধিক তাপমাত্রা, ঠিক আছে, এই একটা সময় এটা হতে হয়। তারপরে হচ্ছে যে অধিক জলীয় বাষ্প, তারপরে কি বলছে? অধিক জলীয় বাষ্প এবং অধিক পানি। যখন উদ্ভিদের ওইখানে অধিক পানি থাকে, ঠিক আছে, অধিক পানি থাকে। এইবার গেল। তাহলে এটা একজন বলছে তাড়াতাড়ি শেষ করুন, আজকে প্রচুর ঘুমাইতে হবে। কত ঘুম তার জীবনে না। তাহলে কেন হয় বুঝতে পারছো? কেন হয় এই তিনটা? ভাই যখন অনেক তাপমাত্রা থাকবে, জলীয় বাষ্প থাকে, তখন এই ব্যাকটেরিয়াটা ওইখানে গ্রো করলে তখন আস্তে আস্তে সেটা ক্ষতি করে। এখন এইটার কারণে কি লক্ষণ, এগুলো আমাদের আসে না। লক্ষণ, এটার কারণে কি প্রতিকার দিতে হবে, এগুলো আমাদের দেয় না। তো মূলত যেটা যেখানে হয়, ধানগুলো এরকম পাতাগুলা স্পট হয়, নষ্ট হয়ে যায়, পাতা ঝরে পড়ে, এই ধরনের জিনিসগুলো হয়। হ্যাঁ, তো এগুলো আমাদের তেমন দেয় না, প্রতিকার প্রতিরোধ এগুলো তোমাদের দিবে না। সো ওই আজেইরা জিনিস আমি পড়াইতে পছন্দ করি না। মানে আমার কথা হচ্ছে, আমি যেটা পড়াবো তোমাদেরকে একদম সলিড, ইম্পর্টেন্ট, টু দি পয়েন্টে আমি ওই জিনিসগুলো পড়াবো, যেগুলো থেকে তোমাদের মাস্ট প্রশ্ন আসবেই, বা ওই ধাঁচেরই প্রশ্নগুলো আসবে। এখন আরেকটা যে সমস্যা, সেটা হচ্ছে আরেকটা রোগ যেটা এইটার কারণে হয়ে থাকে, সেটা হচ্ছে কলেরা। কি বলছে? কলেরা। এখন এই কলেরা রোগটা কেন হয়? কলেরা রোগটা হয় ভিব্রিও কলেরেই। এই জীবাণুটার কারণে তোমার কি হয়ে থাকে? কলেরা হয়ে থাকে। এই জীবাণুটার কারণে কলেরা হয়ে থাকে, ঠিক আছে? কলেরা হয়ে থাকে, এইটার কারণে কলেরা হয়ে থাকে। আচ্ছা গেল। তাহলে কলেরা, এইখানে তোমার এই জিনিসগুলা তোমাকে একটু জানা লাগবে। তাহলে মোটামুটি এটাই তোমাদের এখানে ইম্পর্টেন্ট, এখানে নেই তোমার এটাই ইম্পর্টেন্ট। এখন দেখো, এই কলেরার মধ্যে কলেরার যে বিষটা থাকে সেটাকে বলা হয়, যে বিষটা থাকে কলেরায়, এটাকে কি বলা হয়? কলেরাজেন। তাহলে বিষটাকে কি বলা হয়? টক্সিন যেটা, সেটাকে বলা হয় কলেরাজেন, ঠিক আছে? কি বলা হয়? কলেরাজেন, এটাকে বলা হয় এর বিষ। আচ্ছা গেল। তাহলে এটা হচ্ছে যে কলেরাজেন, যে বিষাক্ত পদার্থ থাকে যেটার কারণে তোমার ওর ক্ষতিটা হয় কলেরাতে। এখন কলেরাতে মূলত কি হয় জানো? কলেরাতে কি হয়? হয়টা কি? উদরাময় হয়। উদরাময় মানে ডায়রিয়া। কি? ডায়রিয়া, তাই না? ডায়রিয়া হয়। এখন ডায়রিয়া হলে তার কি হয় বলো তো? ডায়রিয়া হলে তার এখান থেকে প্রচুর মল বের হয়ে যাবে, পানি বের হয়ে যায়, প্রচুর পানি বের হয়ে যায়। তাহলে কি হবে? আলটিমেটলি তার রক্তচাপ কমে যাবে। কি হবে? কমে যাবে।
রক্তচাপ কমে গেলে তার বডিটা কি হবে, ডিহাইড্রেশন বা পানি শূন্যতা, তার আস্তে আস্তে কি হবে, পানি শূন্যতা, মানে যখন উদরময় পানি বের হয়ে যাচ্ছে তাহলে তার পানি শূন্যতা হবে, আর পানি শূন্যতা হলে রক্তচাপ কমে যাবে, তাই না? তার পানি শূন্যতা দেখা যাবে, বডিতে পানি অনেক কমে যাবে, তার রক্তচাপও কমে যাবে, কারণ রক্তে পানির পরিমাণ কমে গেলে রক্তচাপ কমে যাবে, তাই না? এবং সে অনেক দুর্বল বোধ করবে, তার অনেক দুর্বলতা থাকবে, এই যে সে হাঁটা চলা করতে তার এই দিক থেকে সে অনেক দুর্বল বোধ করবে। এই পয়েন্টগুলাই তোমার জন্য দরকার, ঠিক আছে? একজন বলছে আচ্ছা, যে বলছে গ্রাম নেগেটিভ কি ভাইয়া, তারে একটু তোমরা বুঝাই দাও, তাকে একটু দেখি তোমরা কেমন বুঝাইতে পারো, আরেকজনকে কেমন বুঝাইতে পারো, এই জিনিসটাও একটা ট্যালেন্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, ওকে, দেখি তাকেও তোমরা বুঝাও, দেখি তোমরা কতটুকু বুঝাইতে পারো, ঠিক আছে? এখন খেয়াল করো, তাহলে আমরা মোটামুটি এগুলো বুঝলাম ভাই, এগুলো হচ্ছে লক্ষণ টক্ষণ দেখা যাবে, ওর পানি বের হয়ে যায়, ইলেকট্রোলাইট, সোডিয়াম টোরিয়াম এগুলো সব বের হয়ে যায়, এই সমস্যাগুলো। এখন এইটার জন্য আমরা প্রতিকার হিসেবে কি করতে পারি? আমরা প্রতিকার হিসেবে আমরা এখানে কি করব ভাইয়া? আমার জন্য দরকারি জিনিসটা কি আসলে? আমি যেটা করব যে ভাইয়া এখানে প্রতিকার হিসেবে আমার ডাবের পানি দিব, ডাবের পানি কি দিব, ডাবের পানি, ঠিক আছে? তাহলে ডাবের পানি, খেয়াল করো ডাবের পানি, তাহলে আমরা এখানে আমরা দেখবো হচ্ছে ডাবের পানি। তাহলে ডাবের পানি দিলে কি লাভ হবে জানো? ডাবের পানি দিলে লাভ হচ্ছে এই যে আয়নের যে শূন্যতা বা অভাব, আয়নের অভাব পূরণ করে, আয়নের অভাব পূরণ করে, ঠিক আছে? আয়নের অভাব পূরণ। তাহলে এই যে ডাবের পানিতে বিভিন্ন রকমের আয়ন থাকে, সোডিয়াম, পটাশিয়াম, এই আয়নগুলার অভাবটা পূরণ করে দেয়, তা এই কারণে তাদেরকে কি দেওয়া উচিত? ডাবের পানি দেওয়া উচিত। সাথে আরেকটা বলা হয় ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন, স্যালাইন দিতে হবে। ওআরএস দিলে কি লাভ হবে বলো তো? ওআরএস দিলে যেটা হবে, এই স্যালাইনটা এখানে যাবে, স্যালাইনটা এখানে থাকবে, তো এই স্যালাইনটা দিলে এটাতে তার হচ্ছে যে পানি যে তারও যে ইলেকট্রোলাইট বা আয়নের ঘাটতি ছিল, এটা যখন পানির সাথে মিশিয়ে খাবে তখন তার পানিরও শূন্যতাটা পূরণ হবে। তাহলে এই ওআরএস, ডাবের পানি, এগুলো হচ্ছে দরকার, কলেরা হলে এই জিনিসটা দরকার। এখন এগুলো তো আমরা প্রতিকার মানে ট্রিটমেন্ট দিব, যদি আমার এই কলেরা দেখা যায় তখন এটা দিব। এখানে একটা তথ্য ইম্পর্টেন্ট ভাই, ভিব্রিও কলেরাই একটা গ্রাম নেগেটিভ। এটা কেমন ব্যাকটেরিয়া? এটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এই তথ্যটা একটু খেয়াল রেখো, হ্যাঁ? তাহলে ভিব্রিও কলেরা এটাও গ্রাম নেগেটিভ। একটু আগে যেটা আমরা পড়লাম জ্যান্থোমোনাস অরিজেই, এটাও হচ্ছে গ্রাম নেগেটিভ, এটাও কি গ্রাম নেগেটিভ, তাই না? এটাও গ্রাম নেগেটিভ, এইটাও গ্রাম নেগেটিভ। তাহলে আমরা মোটামুটি এই পয়েন্টগুলাই আমাদের জন্য দরকার, এগুলো আমরা শিখে ফেলছি। এখন কথা হচ্ছে ভাইয়া, এই জায়গা থেকে যদি আমরা চলে যাই ওর প্রতিরোধ কি, মানে এটা যেন না হয় তাহলে আমরা কি করব? এটা যেন না হয়, ধরো কোনো এলাকায় তুমি দেখলা কলেরা ছড়ায় পড়ছে, তখন তুমি কি করবা? তোমার যেটা করা উচিত যে ভাই আমি তখন সাথে সাথে কি করব? আমি সাথে সাথে হচ্ছে কলেরা ভ্যাকসিন নেব। আমি কি নিয়ে রাখবো? কলেরা ভ্যাকসিন। এই হচ্ছে জিনিস, ঠিক আছে? তাহলে আমরা কলেরা ভ্যাকসিন নেব। কলেরা ভ্যাকসিন আমরা কেন নেই? ভ্যাকসিন নেই হচ্ছে সো দ্যাট আমার ওইটা যেন আমাকে কোনো ক্ষতি না করতে পারে, এই কারণে আমরা কি নিয়ে থাকি? আমরা ভ্যাকসিন নিয়ে থাকি, এই কারণে আমরা ভ্যাকসিন নিয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা, না লক্ষণ এগুলো আহামরি বেশি লাগবে না, আহামরি এত ডিটেলসের লক্ষণ তোমাদের আসে না, খুবই টু দি পয়েন্টে কিছু প্রশ্ন দিবে তোমাদেরকে, এটাই তোমাদের জন্য এনাফ, এর বেশি কিছুই আসে না, এর বেশি কিছু এভাবে দেয় না। তো আশা করি তোমাদেরকে আমি ব্যাকটেরিয়ার A to Z যত কিছু আছে মোটামুটি সব কিছু যেগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক কিছু দরকার, সেগুলো আমি শিখাই দিছি, ঠিক আছে? সেগুলো আমরা শিখাই দিছি, এইগুলোর বাইরে আসলে তেমন কিছু আর আসে না। সো তোমাদের আসলে এর বাইরে কিছু পড়েও খুব যে লাভ হবে এমনটাও না, তাই না? আচ্ছা, এই
তাহলে বলো তোমরা এখানে বুঝতে পারছো কিনা, তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা? তাহলে তোমাদের এখান থেকে ভাইয়া আমাদের এই জায়গাগুলো আমরা যেগুলো যেগুলো এখানে আজকে পড়াইছি প্রত্যেকটা টপিক তোমাদের এগুলা শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা অনেক সুন্দরভাবে এগুলো পড়াইছি। তো এই জিনিসটাই আমাদের জন্য দরকার, এই জিনিসটাই আমাদের জন্য দরকার, ঠিক আছে? এই জিনিসটাই আমরা দেখব যে আমার অ্যাকচুয়ালি এখানে ভাইয়া কি কি দরকার, কি থাকে না থাকে, এইখানে আমার ভাইয়া পেপটিডোগ্লাইকানে কেমন থাকে, গঠনগুলা কেমন, এগুলা নিয়ে আমাদের প্রশ্ন আসে। তারপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, এগুলো আমরা উদাহরণগুলো আমরা এখানে পড়ছি। আমরা এখানে রঞ্জন পদ্ধতি নিয়ে পড়ছি, রঞ্জন পদ্ধতি এখানে আমরা এগুলো নিয়েও জানলাম যে ভাইয়া অ্যাকচুয়ালি কি কি থাকে, কোন উদাহরণগুলা পজিটিভ নেগেটিভের উদাহরণ, ফ্ল্যাজেলার ভিত্তিতে যে আমাদের শ্রেণীবিন্যাসটা অনেক আসছে। এখানে আমরা ব্যাকটেরিয়ার গঠনটা নিয়ে আমরা শিখেছি, ব্যাকটেরিয়ার টোটাল জিনিসটা। এরপরে হচ্ছে আমাদের এইখানে আমরা ভাইয়া এই যে বিভিন্ন জননটা কিভাবে হতে পারে উদাহরণগুলো একটু দেখেছি যে এইগুলো হতে পারে। সো গনেডিয়া, অন্তরেণু যেটা ওর ভিতরে তৈরি হয়, গনেডিয়া হচ্ছে একটা খণ্ড, দেহের একটা খণ্ডকে গনেডিয়া বলা। এটা শুধুমাত্র লিউকোথ্রিস ব্যাকটেরিয়াগুলোতে পাওয়া যায়, লিউকোথ্রিসে। তো এরকম। আর উপকারিতা নিয়ে আমরা পড়েছি, উপকারিতা অপকারিতা, এই যে বিভিন্ন রোগ কোনটাতে কোনটা, এই উপকারিতাগুলো আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই উপকারিতাগুলো আমাদের জন্য 3 স্টার, এগুলো হচ্ছে আমাদের জন্য 3 স্টার টপিক, ঠিক আছে? এগুলো হচ্ছে 3 স্টার টপিক, এই টপিকগুলো। তাহলে এইগুলো থেকে আমাদের প্রায় প্রশ্ন আসে, প্রায় প্রশ্ন আসে। এখানে আমরা ভাইরাস ব্যাকটেরিয়া রিটেনের জন্য একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস শিখতে পারলাম। আর তোমাদের রিটেনে কিন্তু গুরুত্বগুলা থেকে রিটেন দিতে পারে, গুরুত্বগুলা থেকে আমাদের রিটেন দিতে পারে। এবং হচ্ছে যে ভাইয়া ধানের ব্লাইট রোগ, কলেরার, এখান থেকে ভাইয়া কলেরার এই জিনিসগুলা আমাদের জানতে হবে, ঠিক আছে? সো ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া এটা নেক্সট 3 নাম্বার পর্বে তোমাদের এটা ক্লাস হবে। ওকে ওকে। সো কেমন লাগলো, কেমন শিখলা? পরের ক্লাসে তোমাদের ম্যালেরিয়া হবে, পরের ক্লাসে তোমাদের সাজ্জাদ ভাইয়া পরের ক্লাসে ম্যালেরিয়া পার্টটা নেবেন। একদম বলছে ধানের রোগটা, ধানের ব্লাইট রোগে হচ্ছে ধানের পাতা ধসে পড়ে, ধানের ফলন কমে যায়, ধানের পাতাগুলোতে স্পট তৈরি করে, ধানের তখন ফলনটা কমে যায়, মানে উৎপাদন ক্ষমতা কমে যায়। তো এইটা কার কারণে হয়? জ্যান্থোমোনাস অরিজের কারণে হয়। আর এই রোগটা মানে এই ব্যাকটেরিয়াটা কখন তোমার গ্রো করে বা কখন এটা বেশি হয়? যখন তোমার এই যে তাপমাত্রা বেড়ে যাবে, ওইখানে অনেক জলীয় বাষ্প, ওই আশেপাশে জলীয় বাষ্প বেশি, পানি জমে গেছে ওই ধান খেতে, ওই সব ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে? ওকে। সো তোমাদের ওকে, হ্যাঁ ম্যালেরিয়া তোমাদের ভাইয়া পড়াই দিবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারছো? ওকে, ইনশাল্লাহ আবারও দেখা হবে হৃদয় ভাইয়ের সাথে, আবারও দেখা হবে খুব শীঘ্রই হৃদয় ভাইয়ের সাথে তোমাদের দেখা হবে। আর তোমরা ডিউয়ের জন্য টার্গেট করতেছো, ডিউ গুচ্ছ এগুলোর জন্য টার্গেট করতেছো, একটা জিনিসই মাথায় রাখো যে ভাইয়া দিস ইজ আওয়ার আলটিমেট গোল। আমরা ওইটার জন্য টার্গেট নিই, আমরা মেডিকেলের জন্য এত দৌড়াই নাই। সব অল্প কিছু স্টুডেন্ট মেডিকেলের জন্য হয়তো একটু পড়াশোনা করছো, তো আমরা ভাইয়া ঢাবির জন্য, আমরা গুচ্ছের জন্য, এগুলোর জন্য আমরা মানে পাগলের মতো পড়াশোনা করছি। সো আমাদের এইগুলা থেকে বেস্ট কিছু হইতে হবে। সো ইনশাল্লাহ তোমরা পারবা, আমি জানি তোমাদের পারা উচিত। সো ইনশাল্লাহ আমরা ওইটা করে দেখাবো। এবং পড়াশোনাটা ওই রকম, সামনে রোজার মাস আসতেছে, অবশ্যই আমরা নামাজ পড়বো, যারা আমরা মুসলিম আছি। তো আমরা অবশ্যই নামাজ কালাম এগুলো আমাদের পড়তে হবে, এগুলো মেনটেন করে বাট আমাদের পড়াশোনাটাও মেনটেন করতে হবে। এমন যেন না হয় ভাই রোজা রেখে ক্লান্ত, পড়াশোনা করবো না, এই মনোবলগুলো রাখো না, কারণ এরপরেই তোমাদের ঢাবির আস্তে আস্তে টাইম চলে আসবে। সো গো ফর দ্য হার্ড প্রিপারেশন, বেস্ট অফ লাক। চেষ্টা করো, চেষ্টা কখনো মানে কমতি রেখো না, যেন পরে গিয়ে তোমার আফসোস হয়। সো আফসোস রাখা যাবে না, রাইট? আল্লাহ হাফেজ।